শুনতে পাচ্ছেন কিনা আনমিউট করে কথা বলেন। যারা যাদের জি স্যার, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে? যাদের মেকআপ আছে তারা হচ্ছে ভিডিও অন করেন, যাদের মেকআপ নাই, চেহারা সুন্দর নাই, ভিডিও অফ করে রাখেন। আর যারা কাপড় চোপড় ছেলেরা যাদের ঠিক নাই তারা ভিডিও অফ করে রাখেন, আর মেয়েরা যে কোনো অবস্থা থাকলেও কোনো অসুবিধা নাই। ওকে, প্রনাউন নিয়ে কথা বলবো। নাউনের ক্লাস করেছিলেন কিনা? নাউনের যে প্যাড এন্ড পিভিসি পড়িয়েছিলাম এটার ভিডিও ক্লাসও আছে, বলেছিলাম আমার ফেসবুক, ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখতে। ঠিক আছে, তো সেই কাজগুলো করেছিলেন কিনা, নাউনের ক্লাস ঠিকঠাক ভাবে করতে পেরেছিলেন কিনা? আহ নাউন যিনি শুনতে পাচ্ছেন না ওনাকে একজন ইনস্ট্রাকশন দেন, জয়েন উইথ অডিও। যেই ছেলেটা অ্যাক্টিভ সেই ইনস্ট্রাকশন দেন, অথবা মেয়েদের মধ্যে যে অ্যাক্টিভ সোমাইয়া আছেন, কে অ্যাক্টিভ দেখেন, জয়েন উইথ অডিও দিয়ে জয়েন করতে বলেন ওনাকে। ঠিক আছে, আমরা প্রনাউন নিয়ে শুরু করব। বিশাল আয়োজন। এটা এখন আমরা শুরু করব। যারা জয়েন করেছেন একটু একটু করে শুরু করব। এর শুরু আছে, শেষ নেই। আমি ফার্স্ট ক্লাসে বলেছি সিলেবাস অ্যানালাইসিস আলোচনা করার সময় একটি ক্লাসের সাথে অন্য ক্লাসের একটা সম্পর্ক আছে। আজকে প্রনাউন যখন পড়তে যাবেন আপনি শুধু অবজার্ভ করবেন। হ্যাঁ, প্রনাউনের লেকচারটা আমি 2 নম্বরে নেই না, আমি 7-8 নম্বরে নেই। ভালো স্টুডেন্ট ছাড়া প্রনাউন বুঝবে না, কারণ প্রনাউনে অনেক রুলস। ভাষার খুব টপ পার্ট হচ্ছে একটা প্রনাউন। জার্নি, আ জার্নি বাই বুট, এটা তো আমরা এ ব্যবহার করি, সো এটা কমন নাউন। আখি বুঝতে পেরেছেন? আমরা জার্নি বাই বুট ব্যবহার করি না, কমন নাউন। স্যার নাউন বুঝতে পারছি, বাট এটা কমন নাউন কিভাবে হলো এটা বুঝি নাই। ওই যে আমরা বলি যে আ জার্নি বাই বোট, আ জার্নি বাই বাস, একটি আর্টিকেল ব্যবহার করতে পারলে সেটাকে কমন ধরি। ট্রাভেল আনকাউন্টেবল নাউন, জার্নি কমন নাউন, কিন্তু গালিভার্স ট্রাভেলস ওইটা ব্যতিক্রম একটা ব্যবহার। হ্যাঁ, আর এগুলো চেনার একটা উপায় আছে, ডিকশনারিতে যাবে নাকি লিখবেন, লিখার পর দেখবেন এই জার্নি চলে আসবে। হ্যাঁ, সো জার্নি, আপনি যদি দেখেন যে এই যে আ জার্নি, সো আর্টিকেল ব্যবহার করেছে, সো এটা কাউন্টেবল হতে পারে। হ্যাঁ, আবার জার্নির আনকাউন্টেবল ব্যবহারও কিন্তু আছে। একটা ডিকশনারিতে গেলাম, সে স্পেসিফিক ধরেন আমাদেরকে তথ্য ঠিকঠাক ভাবে দিতে পারছে না, তো আমরা আরো ডিকশনারি ব্যবহার করতে পারি। ধরেন আপনি লং মেনে গেলেন, আমি প্রথমে একটাতে গেলাম, লিখলাম জার্নি, এই যে এটা লিখলাম। আর আমার বই পড়বেন, এগুলো ব্যাখ্যা করা আছে। এই যে দেখেন কাউন্টেবল, আঁকি দেখতে পাচ্ছেন? আঁকি ম্যাডাম আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, হারিয়ে গেছে। ও, জি দেখতে স্যার, পাচ্ছেন। দেখতে পাচ্ছি। মাঝে মাঝে কথা বলবেন, সুন্দর কণ্ঠস্বরটা ছেলেরা শুনলে ওদের ভালো লাগবে, ওরা চাইবে যে মিনিমাম মেয়েদের কথা শোনার জন্য ক্লাস করবে। আমার রাজহাঁসের কণ্ঠস্বর তারা শুনতে চায় না। এই জন্য একটা জাতি উপকার করার চেষ্টা করবেন। আপনাকে ধন্যবাদ। এই জার্নির পাশে কাউন্টেবল লেখা আছে, ইট মিনস আ কমন নাউন। ডিকশনারিতে দুটি ব্যবহার করা হয়, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। আমরা কি আলোচনা শুরু করব প্রনাউন নিয়ে? গত ক্লাস যারা করেননি আমাকে নক দিবেন ক্লাসের শেষে। আহ তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্টের রেকর্ডেড অংশটা দেখতে পাবেন। ঠিক আছে, নাউনের যে পার্টটা বলেছিলাম। আমরা কি প্রনাউনটা নিয়ে শুরু করব? খাবার টাবার নিয়ে বসবেন, মাঝে মাঝে খাবেন, আপনাদের মতো করে চলবেন। শুরু করি। সোমাইয়া আক্তার, কি বলেন? জি স্যার, শুরু করেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এভাবে মাঝে মাঝে একটু আমাদের সাথে কথা বলবেন, তখন আমাদের মনে হবে যে আমরা আসলে একা না। আমরা তো অসহায়, আমরা নিজেদেরকে খুব অসহায় মনে করি। ঠিক আছে, আফরুজা বন্যা শুনতে পাচ্ছেন? ফারজানা ইয়াসমিন, ক্লাসে ছেলে কি দুই একটা আছে? আছে মেয়েদের মাঝে মাঝে, এদেরকে খুঁজে পাওয়া খুব জি কঠিন। স্যার, শুনতে পাচ্ছি। মাহিন, মেয়েদেরকে কণ্ঠস্বর শোনাইতে বলছি, আপনি শোনাই গেলেন। ঠিক আছে, অসুবিধা নেই। শুরু করছি। প্রনাউন, আহ আপনারা জানেন যে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা ক্লাসের পরে গত ক্লাসেও যারা আমার কাছে পিডিএফ চেয়েছিলেন, আমি যখন সময় পেয়েছি দিয়েছে, হয়তো এক দুজনেরটা এখনো পেন্ডিং আছে, আমি সবাই পাইনি। তো একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। ক্লাস করার সময় যেটা দুইবার বললে সুবিধা হবে আমাকে বলবেন, যেটা আবার বলেন। আমাদের যেহেতু একদম শুরুর দিকের লেকচার 2 এটা,
সো আমরা এত তাড়াহুড়ো করবো না, এই ক্লাসটা অনেকবার পাবেন, 47 এর আগে আপনি প্রনাউন মিনিমাম 5 বার পাবেন। এই জন্য এই প্রথম দিকের ব্যাচ যারা আছেন অনেক স্লোলি যাব, আপনি বুঝলে পারলেই সামনে যাব না, অথবা এখানে স্টপ, আমরা ধীরে ধীরে শিখবো। যেহেতু এখন আপনারা হয়তো অনেকে অনেক আগে ভর্তি, আমরা 47 এর এক্সামের পরে আমাদের ক্লাসগুলো রুটিন অনুসারে ইনশাল্লাহ হবে, এখন আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আমার সাউন্ড কি বেশি কম শোনা যায়? তাহলে প্রত্যেকে নিজের সাউন্ডটা বাড়াইতে হবে। Am I audible to you all? Am I clear? আমার সাউন্ডে কোনো অসুবিধা আছে? বলেন, ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা বলেন। জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, তো মাঝে মাঝে যেটা হয় যে আপনার নিজের অডিওটা আছে যে এটার ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ যারা রেসপন্স করেছেন। ইটস ইটস ওকে। সো হোয়াট ইজ আ প্রনাউন? দুটো ব্যাপার আমি দুটো বিষয় নিয়ে কথা বলি। আমরা পড়ার স্ট্র্যাটেজিটা যারা লেকচার 1 করেছেন আপনারা জানেন, আমরা বেসিক ডেভেলপ করব, বাট অ্যাজ ওয়েল অ্যাজ উই মাস্ট ফলো আওয়ার প্রিভিয়াস কোয়েশ্চেন্স। ঠিক আছে, এক্সামে যে কোয়েশ্চেন গুলো আসে সেভাবে পড়বো। কারণ প্রনাউনের কথা বলি, প্রনাউনের মধ্যে ঝামেলাপূর্ণ একটা ব্যাপার হচ্ছে প্রনাউনের প্রকারভেদ আসে। এখন আমি কি করব? আমাকে তো প্রনাউনের প্রকারভেদ পড়াইতে হবে, পড়াইতে হবে না? কেন পড়াইতে হবে? কারণ হচ্ছে পরীক্ষায় আসে। গত 5-7 বছর যাবত প্রকারভেদটা পড়াচ্ছে, কিন্তু বিফোর 5 to 6 years ব্যাক ইফ উই টক, সেই সময় কিন্তু ক্লাসিফিকেশন আসতো না প্রনাউনে। এই জন্য আমরা যা পড়ি আমরা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচে পড়ি, আমরা হচ্ছে যে উম, পরীক্ষাটাকে কেন্দ্র করি। ডেফিনেটলি উইল টক অ্যাবাউট দ্য ভেরি বেসিক টার্মস, বাট এক্সামটাকে খেয়াল রাখবো। তো শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন দেই, প্রনাউন থেকে কি কি ধরনের প্রশ্নগুলো আসে। আপনারা সবাই এই যে বুকস, BOOKS, বুকস, এই বুকস এর প্রনাউনটা কি হবে চ্যাট বক্সে লিখেন, লিখে আমাকে একটু জানান বুকস এর প্রনাউনটা কি। তো আপনাদের সাথে একটা ইন্টারাকশনও হয়ে গেল, ক্লাসটাও শুরু হবে। ভেরি গুড। বুকস হচ্ছে প্লুরাল, প্রনাউনটা হবে প্লুরাল। অনেকে আনসার করতে পেরেছেন, আখি করতে পেরেছেন, নিশাত তাবাসসুম করতে পেরেছেন, অলমোস্ট সবাই করতে পেরেছেন। আই এম রিয়েলি প্লিজড। সো ইউ হ্যাভ সাম কোয়ালিটিস অ্যাকচুয়ালি। সো একটি বই বললে আমরা ইট ব্যবহার করি, কিন্তু যখন আমি বুকস বললাম, বুকস এর প্রনাউন হবে আমার কি? দেই হবে। ওকে, গট ইট, ভেরি গুড। সো হোয়াট ইজ আ প্রনাউন? A pronoun is a word that is used instead of a noun or a noun phrase. So it doesn't mean that a pronoun is used instead of a noun. শুধু যে নাউনের পরিবর্তে তা না, আমরা কিন্তু নাউন ফ্রেজের পরিবর্তেও ব্যবহার করতে পারবো। আপনি যখন একটা স্মার্ট লেভেলে পড়বেন তখন কিন্তু আপনি এই কথাটা খেয়াল করবেন, জাস্ট নট আ নাউন, ইভেন আ নাউন ফ্রেজ। ওকে, যেমন আমরা মাই রিডিং রুমের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। তো মাই রিডিং রুম যখন আমরা ব্যবহার করলাম, তো সেটা তো হচ্ছে যে আমার একটা নাউন ফ্রেজ হয়ে গেল। তো এর পরিবর্তে আমি চাইলে কিন্তু ইট ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো প্রনাউন is a replacing word. We use pronoun instead of a noun, but we can say that pronoun is used instead of a noun or a noun phrase. Pronouns refers to either a noun that has already been mentioned or to a noun that does not need to be named specifically. হয়তো নাউনের কথাটা পূর্বে আছে অথবা নাই, যেমন ইট ইজ রেইনিং। সো এখানে পূর্বে কিন্তু কোনো নাউন নাই, মেনশন করার দরকার হয় না। ঠিক আছে? সো আমরা এই দুটি উপায়ে প্রনাউন ব্যবহার করে থাকি। অনেক গ্রামারিয়ান, এক এক দেশের গ্রামারিয়ান এক এক ব্যক্তিতে এক একভাবে ব্যাখ্যা করে। তো অনেকে বলে যে প্রনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস আ নাউন ইন আ সেন্টেন্স। একটা নাউন এর পরিবর্তে বসে আর কি, এটাও হতে পারে। যেমন দাওয়াত দিলে মাঝে মাঝে একজনকে দাওয়াত দিলে আরেকজন চলে যান আর কি। যেমন মনে করেন খালাম্মার বাসায় দাওয়াত দিলে অনেক সময় উপযুক্ত খালাতো বোন থাকলে ছেলেটা চলে যায় সেখানে, তার অনেক সুবিধা, তার অনেক কাজ থাকে, দায়িত্ব থাকে। বাবা অনেক দাওয়াতে যাইতে বলে সে যায় না, বাবার আঙ্কেল বাবার বন্ধুর দাওয়াতে যাইতে বলে সেখানে উপযুক্ত কেউ নেই, ছেলেটা যায় না। কিন্তু যেখানে উপযুক্ত কেউ আছে সে বাবার রিপ্লেসে চলে যায়। সো প্রনাউন্স আর ইউজ টু অ্যাভয়েড রিপিটিং দ্য সেম নাউন্স ওভার এন্ড ওভার এগেইন। এটা হচ্ছে প্রনাউন ব্যবহার করার উদ্দেশ্য। এগুলো আপনারা সবই জানেন। তা আমি কেন বললাম? এখন এক্সাম অ্যাপ্রোচ, পরীক্ষায় কি করে আসে?
দিস ইজ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কি করে আসবে। আচ্ছা, ইচ অফ দা বুক, এখানে ইচ কোন পার্টস অফ স্পিচ এবং কিভাবে ব্যাখ্যা করবে? হু ক্যান এক্সপ্লেইন ইচ কোন পার্টস অফ স্পিচ এবং কিভাবে ব্যাখ্যা করবে? Is there anyone? Sir, each key adjective. ওকে, জান্নাত অ্যাডজেক্টিভ বলেছেন। এনিওয়ান এলস? ওকে, অনেকে Sir, বলেছেন which is a প্রনাউন। pronoun? হাউ, উই আর টকিং হাউ ইচ ইজ আ প্রনাউন। আমরা তো জানি নাউনের পরিবর্তে বসে, সো হাউ ইচ ক্যান বি আ প্রনাউন। হাউ উইল ইউ টিচ ইউর স্টুডেন্টস? সাকিব বলেছেন প্রনাউন। এক্সপ্লেইন, কোন সিস্টেমে পড়েছে, কোন সিস্টেমে পড়েছে, ডিফাইন করবেন কিভাবে যে ইচ অফ দ্য বুক, ইচ ইজ আ প্রনাউন, আইদার অফ দ্য ম্যান, আইদার ইজ আ প্রনাউন, all of them, all is a pronoun. How will you explain? Is there anyone? ইংরেজির অনেক স্টুডেন্ট আছেন, আসাদুজ্জামান, আবুল বাশার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আপনারা কিভাবে স্টুডেন্টকে ব্যাখ্যা করবেন? ওকে, ডিটারমিনারের পরে যদি ভার্ব থাকে অথবা ডিটারমিনারের পরে যদি অফ থাকে সেটা প্রনাউন, আর যদি সরাসরি নাউন থাকে তাহলে জান্নাত বলেছিল যেটা, তখন হয় অ্যাডজেক্টিভ। আমরা দেখাবো। So some examples of pronouns: I, we, you, he, she, they, it, each, either, neither, these, that, these, those, some. Normally they are pronoun, but it depends on uses. অনেকগুলো ভিডিও লেকচারস আছে ফেসবুকে, ইউটিউবে, সেখানে দেখবেন a word can be used as a different parts of speech. লেকচার 1 এ দেখিয়েছি but কিভাবে verb হয়, but কিভাবে adverb হয়, ওকে, but কিভাবে রিলেটিভ প্রনাউন হয় দেখিয়েছি আমরা। একটা ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। তা আমরা শিখবো কিভাবে পরীক্ষায় যেভাবে আসে, পরীক্ষায় আসার পদ্ধতিতে যাচ্ছি। বাক্যের সাবজেক্ট হিসাবে ভার্বের পূর্বে যদি নাউন না থাকে তাহলে সেটা প্রনাউন হবে। এটা একটা ব্যাপার, আমরা কাকে বলে জানি, বাট সামটাইমস আমরা এই চেঞ্জ করতে হয়, আমাদের সিস্টেমটা আমাদেরকে চেঞ্জ করতে হয়। এই যে দেখেন, সাবজেক্টের জায়গায় বসেছে অল, ভার্বের পূর্বে, সো ইটস আ প্রনাউন। পরীক্ষায় আসার নিয়ম, somebody has come pronoun। এখন you may be confused why all is not a noun, somebody is not a noun। এই all somebody সাবজেক্ট হিসাবে বসেছে, ডেফিনেটলি নাউনের পরিবর্তে বসেছে, সো দে আর প্রনাউন্স। আমি যেটুকু বলি যে অ্যাজ আ বিসিএস ডেডিকেটেড লার্নার্স, যেহেতু বিসিএস এর জন্য পড়ছেন, পড়ার সময় প্রনাউন কাকে বলে পড়লে হবে না। such is life, how will you explain? such is a subject। তো আমরা জানি বাক্যের সাবজেক্ট হিসাবে ভার্বের পূর্বে নাউন না থাকলে সেটা প্রনাউন। এটা হচ্ছে পরীক্ষায় আসার পদ্ধতি। আমরা এই আইটেমগুলো ডেভেলপ করি স্টুডেন্টের জন্য। সাধারণত ইন্টারন্যাশনালি হচ্ছে প্রনাউন কি, যেটা নাউনের পরিবর্তে বসে বা নাউন ফ্রেজের পরিবর্তে বসে। বাট পরীক্ষা আসবে এইভাবে, আপনি তো টেনশন করবেন, ও মাই গড আমি সাজকে কি দেবো, সাজ তো এটা হয় সেটা হয়। ইয়েস, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। সো ফলো দ্য প্রিভিয়াস কোয়েশ্চেনস। সামথিং টেলস মি দ্যাটস ওন্ট এন্ড, যে সামথিং সাবজেক্ট হয়েছে, দিসও সাবজেক্ট হয়েছে, বাট আই ক্যান ইউজ দিস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি, আমি যদি এরকম বলি, দিস বুক is mine, this book is mine. So now tell me, what is this here? This book is mine. এখানে this কোন পার্টস অফ স্পিচ বলে? Adjective. অ্যাডজেক্টিভ। ভেরি গুড। কারণ হচ্ছে, কারণ আমার বুক নাউনের পূর্বে বসেছে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান লার্ন ফলোইং দ্য প্রিভিয়াস কোয়েশ্চেনস। আপনি ডেফিনেটলি পরীক্ষার পদ্ধতি পড়তে হবে। তাহলে এই নিয়মটা কি, বাক্যের সাবজেক্ট হিসাবে নাউনের পূর্বে, বাক্যের সাবজেক্ট হিসাবে ভার্বের পূর্বে যদি নাউন না থাকে সেটা হবে প্রনাউন। তা আমরা যে ক্লাসরুমে পড়াই, আপনি তো বই পড়েই শিখতে পারেন,
আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা ফলো করি যে কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেনটা কিভাবে আসে সেটাকে আমরা ফলো করি, ঠিক আছে? এটা খেয়াল করে দেখবেন। আচ্ছা, এখন জিজ্ঞেস করছি না এটা ক্লিয়ার কিনা। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি? তাহলে দ্যাট ডেফিনেটলি কি করেছে, কারো না কারো পরিবর্তে বসেছে। আমরা বলতে পারি যে হোয়াট ইজ দিস বুক, দিস বুককে আমরা বললাম দ্যাট, ওই যে দূরে পড়ে আসছে, তাই না? তাহলে এটাও কিন্তু প্রনাউন। এখন দ্যাটকে প্রনাউন হিসাবে ব্যবহার করার একটা যুক্তি দেন, প্রপার যুক্তি দেন, দিতে পারলে ভালো স্টুডেন্ট। আমি জিজ্ঞেস করি যে কারো আইডিয়া আছে কিনা। সঞ্জিদা, ক্যান ইউ এক্সপ্লেইন যে দ্যাটকে আপনি প্রনাউনই পরীক্ষার হলে দিবেন, অন্য কিছু দিবেন না, আপনার উত্তরের পক্ষে যুক্তি দেন। সঞ্জিদা, সাকিব, কে দিতে পারবেন? একজন দেন। দ্যাটকে আপনি অন্য কিছু দিবেন না, প্রনাউনই দিবেন, আপনার উত্তরের পক্ষে যুক্তিটা কি? সঞ্জিদা, ক্যান ইউ এক্সপ্লেইন? আচ্ছা, না পারলে কে পারবেন বলেন। আফরোজা বন্যা, আমার প্রশ্ন হচ্ছে দ্যাটকে আপনি প্রনাউনই দিবেন, পরীক্ষার হলে কনফিউজড হয়ে এটাকে এজেক্টিভ দিবেন না। সেটা ব্যাখ্যা করেন, কারণ দ্যাট তো জানি ডিটারমিনার, ডিটারমিনার মানে তো এজেক্টিভ, তাই না? কিন্তু আপনি প্রনাউনই দিবেন, পরীক্ষার হলে আপনি এটা ভুলবেন না। এটা বিসিএস এ আসা প্রশ্ন, আমাকে এটা ব্যাখ্যা করেন। শিফা, কেউ পারবেন ব্যাখ্যা করতে? এখানে যদি আমরা এটার উত্তর করি যে হোয়াট ইজ দ্যাট, এটা যদি আমরা উত্তর করি হোয়াট ইজ দ্যাট, তখন আমাদের দ্যাটটা কিন্তু তখন সামনে চলে আসতেছে স্যার। তখন আমরা দ্যাট ইজ দিয়ে এটার উত্তর করব, তখন আমরা অটোমেটিক বুঝতে দিচ্ছি পারবো না এটা হচ্ছে স্যার আসাদুজ্জামান, প্রোনাউন। আরো স্পেসিফিক হওয়া লাগবে, উত্তর হবে সেটা। দ্যাটকে আমি এজেক্টিভ বলবো করে, এজেক্টিভ বললে তো তারপর একটা নাউন লাগবে, তারপরে নাউন নাই, তাহলে অন্তপক্ষে আমি তাকে এজেক্টিভ দিব না। আমার প্রশ্নটা ছিল কি, দ্যাটকে আমি অন্য পার্ট অফ স্পিচ দিব না, তার যুক্তিটা কি? কারণ দ্যাটকে তো আর আমি ভার্ব দিতে যাচ্ছি না এখানে, দ্যাটকে তো আর এখানে কনজাংশন দিতে যাচ্ছি না, ক্লজ নাই। তাহলে আমি প্রনাউন দিব কি না, নাকি এজেক্টিভ দিব? এজেক্টিভ কেন দিব না, পরে নাউন নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন আসাদ? ইয়েস স্যার, ইয়েস স্যার। তার মানে হচ্ছে আপনাকে একটা সলিড রিজন দাঁড় করাইতে হবে। পরীক্ষার হলে যেই প্রশ্ন পড়াই সব কমন পড়ে, স্টুডেন্ট অনেকে পারে অনেকে পারে না। যেমন এবারের ঘটনা করে, জানি না আছে কিনা আফরিন বা বৃষ্টি কেউ, ওরা দুজনেই ভালো স্টুডেন্ট, দুজনেই সেই লেভেলে পড়ছে, দুজনেই প্রিলি কোয়ালিফাই করার কথা, আনফরচুনেটলি একজন করছে আরেকজন করে নাই। তার মানে হচ্ছে পরীক্ষার হলে একটি দুটি প্রশ্ন কে আসলে ঠিক সময় আনসার করতে পারে এর উপর ডিপেন্ড করে। এবং খুব খারাপ লাগে, আমি ভেবেছি যে দুজনের আসবে, দুজনেই প্রচুর পড়েছে, এবং কোচিং এ মার্কস তাদের কাছাকাছি ছিল, বরং যে ফেল করেছে প্রিলিতে তার মার্কস মাঝে মাঝে প্রায় সময় বেশি ছিল, সে কোয়ালিফাই করে নেই, অন্য একজন রিটেনের জন্য এখন ফাটাফাটি ভাবে পড়তেছে, আর ওকে বলছি তুমি প্রিলি ছাড়া আর কিছু পড়বাই না। তো কেন? কারণ হচ্ছে এক্সাম হলে আপনাকে যে আপনার আনসারটা যে আপনি ভুল করবেন না, আর একটা ভালো একটা যুক্তি থাকা লাগবে। হুইচ ওয়ান ইজ এ প্রনাউন, এখানে ইট হচ্ছে একটা প্রনাউন। পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসে, আমরা শিখবো এটাই ভাবে। সাবস্টিটিউটিং ওয়ার্ড কোনটা আমরা জানি সেটা প্রনাউন, সো এটা কারো ভুল হবে না। এবার আসুন, ইতিপূর্বে যেটা বললাম যে প্রনাউন কাকে বলে পড়লে হবে না, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটা পড়তে হবে। ডিটারমিনার গুলো দিয়ে আপনাকে প্যাস লাগাবে, যেটা বিসিএস পরীক্ষায় আসছে, জব পরীক্ষায় আসছে এবং আসবে। ডিটারমিনার গুলো লেকচার 1 এ পরে পড়িয়েছি। কেউ কি ডিটারমিনার গুলো একটানা বলতে পারবেন? এই এন দিয়ে এনি মেনি মাচ মোর ফিউ ফিউর লিটল লেস অল অ্যানাদার ইচ ইফ দে আইদার নন আইদার দিস দ্যাট দিস দোজ সাচ মাই আওয়ার ইউর হিজ আর দেয়ার আ লট অফ লটস অফ অ্যান অ্যামাউন্ট অফ 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড। আছেন কোনো গ্রেট স্টুডেন্ট? আপনাদেরকে পড়িয়েছিলাম যে টানা তোতা পাখির মতো ডিটারমিনার গুলো বলতে পারবেন? এনিওয়ান গ্রেট ফ্রম দিস ব্যাচ? কেউ ঠিকভাবে পড়েননি? এক নিঃশ্বাসে রেগুলার ক্লাসরুমে কিন্তু এক নিঃশ্বাসে আমি মুখস্থ নেই পড়া। কত ক্লাসে ছিলেন না সোমাইয়া বা অন্যরা? পারছে না। নাবিহা, গত ক্লাসে ছিলেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার আসুন, ডিটারমিনার জানতে হবে, নাহলে গত ক্লাসটা দেখবেন, অথবা আমাকে নক দিলে এটা রেকর্ডেড ক্লাস আছে, এটা পাবেন, আর আমার ফেসবুকেও আছে। প্রনাউন হিসেবে ডিটারমিনারের ব্যবহার, তো ডিটারমিনার গুলো প্রনাউন হয় যদি তারপরে ভার্ব থাকে, কারণ সে সাবজেক্ট হয়।
ডিটারমিনার গুলো প্রনাউন হয় যদি তারপরে অফ থাকে, কারণ ওই তখন সে ডিস্ট্রিবিউটিভ হয়ে যায়। তার মানে ডিটারমিনারের পরে যদি ভার্ব অথবা অফ থাকে সে প্রনাউন হবে। ওই যে ব্যাখ্যাটা দিলাম, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ এখানে কেন প্রনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন তো মুখস্থ করে ফেলবেন, বাট ইউ মাস্ট ফলো আ লজিক, একটা লজিক ফলো করতে হবে। তাহলে প্রনাউনের ডেফিনেশনটা যেভাবে বললাম, দুটি তিনটি উপায়ে বললাম। একটা উপায় হলো কি, আমরা বললাম সাধারণত বইয়ের ভাষা, আরেকটা বললাম পরীক্ষা কিভাবে আসে। এখন আমি যে বললাম আমার ডেফিনিশনের পক্ষে আমি যুক্তি দিচ্ছি, দেখেন আপনি আনসার করতে সহজ হবে। এখন এই অলকে কেউ আর এডজেক্টিভ দিবেন না, কারণ ভার্বের পূর্বে ডিটারমিনার প্রনাউন হবে। নাও ডিটারমিনার এখানে মেনি প্রনাউন হবে, ফিউ প্রনাউন হবে, ঠিক আছে। তারপরে মোস্ট প্রনাউন হবে, কারণ পরে অব আছে, নেইদার প্রনাউন হচ্ছে পরে অব আসে। তাহলে ডিটারমিনারের পরে যদি আমার ভার্ব থাকে অথবা অব থাকে সেটা প্রনাউন হবে। আমি কি এই কথাটাকে ব্যাখ্যা করতে পারলাম? পরীক্ষার হলে কি মাথা ঠান্ডা রেখে আনসার করা পসিবল? আমাকে একটু বলেন। জি স্যার। একটু সবাই কম বেশি শেয়ার করেন যারা চাচ্ছেন যে যে কোনো মূল্যে আমাকে ইংরেজিটা শিখতে হবে। আমি আবারও বলেছি, লেকচার 2 মাত্র আমাদের শুরু, অনেক স্লোলি স্যার যাবে। আরেকবার হ্যাঁ জান্নাত, খেয়াল করেন, আমরা তো প্রনাউনটা পড়ি হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে বসে, কিন্তু পরীক্ষার জন্য কিছু নিয়ম আমি ডেভেলপ করেছি যেগুলো দরকার হয়। একটা ডেভেলপ করলাম কি, বাক্যের সাবজেক্ট হিসাবে ভার্বের পূর্বে যদি নাউন না থাকে সেটা প্রনাউন। আর এই নিয়মটা দিয়ে আপনি জটিল জটিল প্রনাউন গুলো আনসার করতে পারবেন। আগে তো ডিটারমিনার গুলো চিনতে হবে। এই ডিটারমিনার গুলোর পরে যদি আমার নাউন বসে সেটা এডজেক্টিভ হবে, নাউন না বসে যদি ভার্ব অথবা অব বসে সেটা প্রনাউন হবে। দুটি এক্সাম্পল পাশাপাশি দিচ্ছি আপনাকে, আপনি খেয়াল করেন। আমি বললাম অল ওয়েন্ট, সবাই চলে গেল। আর বললাম যে অল বুকস। এখন আপনি জান্নাত বলেন এর মধ্যে কোনটা প্রনাউন আর হচ্ছে যে কোনটা এডজেক্টিভ? স্যার প্রথমটা হচ্ছে প্রোনাউন আর ভেরি অল গুড। বুকস এর এখানে অ্যাডজেক্টিভ। কে এডজেক্টিভ? অল। অল, কারণ পরে একটা নাউন আছে। এই কথাটাই বুঝাচ্ছি যে আপা আমার ডিটারমিনার গুলো প্রনাউনও হতে পারে, ডিটারমিনার গুলো আমার এডজেক্টিভও হতে পারে, ডিপেন্ডস অন দ্য ইউজেস। ক্লিয়ার এটা সবার কাছে? আপনি বললেই আমি সামনে যাব। পুরো লেকচার শেষ করার জন্য তাড়াহুড়া হয়তো করব না, 2 ঘন্টার কাছাকাছি ক্লাস নিব, কারণ আমার এরপরে এইচএসসির একটা ক্লাস আছে, আবার 10টা থেকে আমার এনটিএস এর রিটেন ক্লাস আছে। সো আমি আপনাদেরকে 2 ঘন্টার 5-10 মিনিট আগে ছাড়বো। এর পূর্ব পর্যন্ত যতটুকু পড়তে পারি, হ্যাঁ যথেষ্ট ধৈর্য লাগবে আপনাদের। আপনারা প্রথম 5টি ক্লাস ধৈর্য ধরে করেন, এরপরে সহজ হয়ে যাবে। ওকে, এখন ইন্টারেস্টিং ব্যাপারটা বলি। আমি যে আপনাকে এটা পড়াইলাম কেন? কারণ পরীক্ষায় আসে বলেই পড়িয়েছি। একটা প্রশ্ন পড়াবো না প্রথমে পরীক্ষা কেন্দ্রিক ছাড়া, আগে পরীক্ষার জন্য পড়লে আমার বেসিকটা ক্লিয়ার হবে। আমি অনেক পড়লাম, শিখে ফাটাই ফেললাম, খুবই সহজ, নাচানাচি, পরীক্ষায় প্রিলি পাস করলেন না। আমার স্টুডেন্ট যখন প্রিলি পাস করেন আমার নিজেরই তো খারাপ লাগে, আমি এগুলো নিয়ে ভাবি। যেমন আবার ওয়ার্কশপ করিয়েছি, হ্যাঁ লাস্ট বেচ যেগুলো আছে, উমা ইংরেজি ঠিক আছে ভালো করেছে, তুমি অন্য সাবজেক্টে পড়তে হবে না, তোমার তো প্রিলি পাস করতে হবে, তুমি ইংরেজি শিখে তো লাভ নাই, আপনি গণিতে পণ্ডিত হয়ে লাভ আছে? হ্যাঁ, এটা আনসার করেন এবং একজন ব্যাখ্যা করেন। ডিটারমিনার হবে। সিফাতুল ইসলাম, তোমাকে কামরূপ কামাখ্যা পাঠাবো ইন্ডিয়াতে, যেখানে শুধু মেয়েরা থাকে, ছেলেদের খুব দরকার। ডিটারমিনার বলছেন কোন যুক্তিতে? ও সরি স্যার, অ্যাডজেক্টিভ, সরি। অ্যাডজেক্টিভ নাউন বলছেন। স্যার, গ্লিটার্স তো জান্নাতুল নাউন। ফেরদাউস, গ্লিটার্স তো নাউন, সরি। আপনাকেও সে দেশে পাঠাবো। আখি, আপনাকে পাঠাবো হচ্ছে উগান্ডা। উগান্ডাতে গেলে ইংরেজি জানা লাগবে না, আপনি বলবেন বাংলা, ওরা বলবে একটা, সংসার চলবে। এইখানে গ্লিটার্স হচ্ছে ভার্ব, যেটা চিকচিক চকচক করে, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। আর অল এর ভার্ব হচ্ছে ইজ। সো দুইটাই প্রনাউন, এটাও প্রনাউন, এটাও প্রনাউন, কারণ এটা হচ্ছে আমার ভার্ব, ইজ হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের পূর্বে দ্যাট বসেছে, সে কি হবে? প্রনাউন। বলতে পারেন তাকে হচ্ছে রিলেটিভ প্রনাউন, তাকে রিলেটিভ স্যার প্রনাউন। এখানে গ্লিটার্স কিভাবে হচ্ছে ভার্ব হলো? দুটি শব্দের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়, ফারজানা ইয়াসমিন, হয় ভার্ব অথবা নাউন। গ্লিটার শব্দের অর্থ হচ্ছে চিকচিক করা।
রিলেটিভ অর্থটা প্রনাউন জানতে কেন হবে। বলতে রিলেটিভ প্রনাউন হলো, কারণ হচ্ছে এখানে দুটি ক্লজ আছে। আপনি সানজিদা যদি ফ্রেজ ক্লজ না পারেন আমাকে ক্লাসের সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাকে ফ্রেজ ক্লজের ক্লাস দিব। এটা বুঝতে হবে এটা কেন হলো সেটা দেখেন। কারণ হচ্ছে এই অল এর ভার্ব হচ্ছে এইটা, আর দ্যাট গ্লিটার্স যা চকচক করে এটা হচ্ছে এজেক্টিভ ক্লজ আমাদের। হ্যাঁ, এজেক্টিভ ক্লজ এটা। গ্লিটার হচ্ছে ভার্ব, আর এটা কেন রিলেটিভ প্রনাউন হলো, কারণ হচ্ছে এই রিলেটিভ প্রনাউন হচ্ছে যেটা নাউন বা প্রনাউনের পরে বসে সেটাকে আমরা রিলেটিভ প্রনাউন বলি। সঞ্জিদা কিছুটা বুঝতে পেরেছেন? স্যার কারণ এটা কি আপনার এই সূত্র দিয়ে হবে না, যে আপনি যে বললেন যে ডিটারমিনার পরে ভার্ব অথবা অফ বসলে সেটাই আপনার মানে সেটা প্রোনাউন দিয়ে তো হয়? পড়াচ্ছি সিফাত, সেটা দিয়ে তো পড়াচ্ছি এখন প্রনাউনটা, এই জন্যই তো এক্সাম্পলটা দিলাম। কিন্তু এটা যে রিলেটিভ প্রনাউন তিনি জানতে চেয়েছেন, আমরা আজকে পড়াবো রিলেটিভ প্রনাউন, আমরা সময় থাকা সত্ত্বে অনেক পড়াবো। সো রিলেটিভ প্রনাউন হলো কেন, কারণ নাউন প্রনাউনের পরে যদি আরেকটা প্রনাউন বসে সেটা রিলেটিভ প্রনাউন। হ্যাঁ বলেন। স্যার এখানে অল একটা প্রনাউন, এটার পরে স্যার আরেকটা প্রনাউন বসছে, এই জন্য স্যার রিলেটিভ রিলেটিভ প্রনাউন। প্রনাউন, ইয়েস, এক্সিলেন্ট, ভেরি গুড। এটাই হচ্ছে নিয়মটা। রিলেটিভ প্রনাউন অলওয়েজ কি করবে, একটা নাউন বা প্রনাউনের পরে বসবে। ঠিক আছে। আচ্ছা আমাকে বলেন, প্রনাউনের ডেফিনিশনই কি জটিল মনে হয়েছে? তাইলে তো বাকি রাস্তা খুব কষ্ট হবে। আপনারা কি মানে এই ব্যাপারগুলোতে কি অভ্যস্ত না, নাকি একেবারে নতুন? প্রনাউন কিন্তু আমি বলছি যে আমি 9 নম্বরে পড়াই, আবার ওরাকল লেকচারটা এটা 2 নম্বরে দেওয়া হয়েছে। অনেক শিক্ষক মনে করে নাউনের পরে প্রনাউন আসবে, কিন্তু প্রনাউন পড়তে নাউনের কোনো দরকার হয় না। এটা বিশাল একটা আয়োজন। আমি তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, ইলটি করা ছেলে, আমি ভাষা নিয়ে চর্চা করি, আমি তো জানি কোন লেকচারটা কি। এখন আমাকে বলেন, ডেফিনেশনে কি আপনাদের জটিলতা তৈরি হয়ে গেল? ডেফিনেশনটা কি বুঝতে পেরেছেন কিভাবে শিখতে হবে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু একটু করে ক্লাসিফিকেশনটা পড়ি। হ্যাঁ, কেন পড়বো? পরীক্ষায় আসে আমাদের প্রথমে প্রিলিতে কোয়ালিফাই করতে হবে। বাংলাদেশের যে কোনো পরীক্ষা দিলে যেন আমি কোয়ালিফাই করি। এরপরে আপনি ইউজ শিখবেন, আপনি আপনার মতো করে গ্রেড হবেন, সেটা আলাদা একটা হিসেব। ঠিক আছে, সেটা ভিন্ন একটা ব্যাপার। আমরা 8 প্রকার 9 প্রকার প্রনাউন পড়বো। কেন পড়বো এবং প্রশ্ন সলভ করব কেন করব, আমার পরীক্ষায় আসে। যুক্তি একটাই, আমি অলওয়েজ বলেছি আমি আপনাকে পড়াবো হচ্ছে ফোকাসিং দ্য এক্সাম কোয়েশ্চেন্স, ফলোইং দ্য এক্সাম কোয়েশ্চেন্স। হ্যাঁ, পার্সোনাল প্রনাউন আমরা জানি। এখন আপনারা আমাকে বলেন তো, দে আর হচ্ছে ইট, এই দুইটা কোন ধরনের প্রনাউন? তাদের ব্যাপারে কে কি বলবেন বলেন। দে এবং ইট, আর দে পার্সোনাল প্রনাউন অর নট? হু ক্যান? স্যার পার্সোনাল প্রোনাউন। জি স্যার, পার্সোনাল প্রোনাউন। দে যদি পার্সোনাল প্রনাউন বলেন জান্নাত, তাহলে বুকসের পরিবর্তে দে বসাইলেন, বুকস কি স্যার পার্সন? স্যার ব্যক্তির পরিবর্তে তো বোঝানো যাবে। ব্যক্তির তো বস্তুর পরিবর্তে তো বসাই। স্যার বুকের পরিবর্তে ইট। বুকসের পরিবর্তে তো দে বসাই। বার্ডস, পাখির পরিবর্তে কি বসাই? বার্ডস, অনেকগুলো বার্ডস শুরুতে না দিলাম। আর কেউ? স্যার বার্ডস এর পরিবর্তে স্যার ইট বসাবো না? অনেকগুলো বার্ডসের পরিবর্তে কি ইট বসাবো সানজিদা? না স্যার দে বসাবো স্যার। বার্ডস। এই দুইটাই পার্সোনাল প্রনাউন। কেন পার্সোনাল প্রনাউন? মানে হচ্ছে পার্সনের পরিবর্তে না, ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে বসে। সানজিদা, জান্নাত বুঝতে পেরেছেন ঘটনাটা? লিখেই আছে। পার্সোনাল প্রনাউন মানে শুধু ব্যক্তি না, ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে বসতে পারে। আমরা তো মনে করি যে পার্সোনাল প্রনাউন মানে পার্সনই হওয়া লাগবে, ছেলেই হওয়া লাগবে, মেয়েই হওয়া লাগবে। তবে দের আরেকটা নাম দিতে পারেন, দের একটা নাম দিতে পারেন, পার্সোনাল প্লাস ইম্পার্সোনাল। কেন? ব্যক্তি এবং বস্তু উভয়ের পরিবর্তে বসে। তো মাঝে মাঝে এইভাবেও আসে যে নিচের কোন প্রনাউনটি পার্সোনাল প্লাস ইম্পার্সোনাল, তখন বলতে পারেন। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য পার্সোনাল pronoun can be used instead of a person or a thing. ঠিক আছে? So normally I, we, you, he, she, they, it.
তো কেন আমি বললাম প্রশ্ন যেভাবে আসে, ইন্টারগেটিভ প্রনাউন সবাই পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। ইন্টারগেটিভ প্রনাউন কি? যেটা দ্বারা আমরা প্রশ্ন করি, তার মানে প্রশ্নবোধক হলে ইন্টারগেটিভ। দুই প্রকার প্রনাউন কিন্তু চলে যাচ্ছে, পারেন কিন্তু, জানি, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন দেই, হোয়াট ইজ হি, আর বাংলাটা কে বলবেন দেখি? হি তো হচ্ছে এখানে ইন্টারগেটিভ, হোয়াট তো ইন্টারগেটিভ প্রনাউন, দেখি কে পারেন হোয়াট ইজ হি এর বাংলা। আমার বিখ্যাত বিখ্যাত স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ বলেন। সে কি করে? আর বাকিরা? কে সে? কে সে, ফারজানা বলছেন। আর যদি বলে হোয়াট আর ইউ, এর বাংলা কি? হোয়াট আর ইউ। স্যার এটা তো হবেই না স্যার, হোয়াট ইজ হি স্যার, হু ইজ হি হবে না স্যার? হোয়াট ইজ হি মানে সে কি করে, তার পেশা কি, মানে হোয়াট ডাজ হি ডু, কি বলা যায় হোয়াট ইজ হি। এটা দিলাম এই জন্য একটা ক্লাস করার সময় আপনাদের ব্রেন কাজ করতে হবে, আমি বলেই যাব, তাছাড়া তো এটা তো অনলাইনের ক্লাস, আর আপনাদের সাথে মাত্র 2 নাম্বার, আরো কয়েকটা ক্লাস গেলেই না আপনাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে, মনোযোগ দিবেন। তো এই জন্য এই একটা ইন্টারগেটিভ প্রনাউন থেকে একটা ট্রান্সলেশন দিলাম যেন ব্রেনটা একটু কাজ করে। আপনাদের তো এঙ্গেজমেন্ট দরকার, ক্লাস আপনাদের তো চিন্তা করতে হবে। সো যারা পারতেন না হোয়াট ইজ হি, তাহলে এটা একটু শিখে নিলেন যে হোয়াট ইজ হি মানে হচ্ছে তিনি কি করেন, হোয়াট মানে কি করেন, কি। ডিস্ট্রিবিউটিভ জানেন যে দুই বা ততোধিকের মধ্যে বুঝাইলে, আলাদা আলাদা করে বুঝাইলে ইচ এভরি আইদার, ইচ এভরি আইদার নেইদার, ঠিক আছে, দুইজনের মধ্যে বা ততোধিকের মধ্যে। এখন আইদার নেইদার, তাহলে মানে দুজনের মধ্যে, ইচ মানে কি অনেকের মধ্যে ভাগ করে দিতে পারেন, এরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন পারবেন। এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন কি? হাতের তর্জনী ব্যবহার করে যেগুলোকে বলি, গত ক্লাসে পড়িয়ে ফেলেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দিস দ্যাট দিস দোস, এই দেখা যায় ওই দেখা যায়। আমাদের ক্লাসের মধ্যে কোনো গ্রেট স্টুডেন্ট আছেন ব্যাখ্যা করতে পারবেন এই চারটা? ব্যাখ্যা করতে পারলে আপনি গ্রেট। আছেন কোনো গ্রেট? স্যার কি ব্যাখ্যা করতে হবে? দিস দ্যাট দিস দোস কোথায় ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি? জান্নাত পারবেন নাকি? আপনি তো চেষ্টা করতেছেন পড়ালেখা করার, দেখা যাচ্ছে। স্যার কে এখানে ব্যাখ্যা? দিস যখন, স্যার দিস যখন কাছের কোনো কিছু বোঝানো হয় তখন দিস, তারপরে দূরের কোনো কিছু যদি আমরা সিঙ্গুলার এন্টিটি বোঝাই তাহলে দ্যাট। আর যেটা দিস আছে স্যার, এটা দিস এর পরিবর্তে আর দ্যাট এর পরিবর্তে স্যার দূরের যখন কোনো কিছু প্লুরাল বোঝাবে তখন দোস। চেষ্টা করেছেন আসাদ, একটা আইডিয়া আছে, আর কেউ শেয়ার করবেন? এই জায়গায় আরেকটা প্রশ্ন করি, ন্যারেশন করার সময় দিস থাকলে দ্যাট ব্যবহার করি, দিস থাকলে দোজ ব্যবহার করি, কিন্তু দ্যাট থাকলে দিস না, দোজ থাকলে দিস না। কে ব্যাখ্যা করতে পারবেন? সোমায়া পারবেন? আজমেরি মিম, বৃষ্টি, ডলি রানী, নওশিন, পারবেন? মাহবুবা? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাইতেছে? শোনা যাচ্ছে, মাহমুদ বলেন। জি স্যার, ওই যে ন্যারেশনের ক্ষেত্রে দিস থাকলে যেরকম আমরা ওটার পরিবর্তে দ্যাট বসাই, তো কেন? জি স্যার, আই থিঙ্ক হচ্ছে স্যার দিস হচ্ছে মানে সিঙ্গুলার, তো আমরা দিসের পরিবর্তে দ্যাট বসাই কারণ দ্যাটও হচ্ছে সিঙ্গুলারই বোঝায়। তো আমরা দিসের পরিবর্তে যদি দিস যেটা ওইটা যদি বসাই, ওইটা তো আবার প্লুরাল হয়ে যায় স্যার। না, আমি বলছি দিসের জায়গায় কেন দ্যাট বসাই। স্যার আচ্ছা। দিস মানে এখন, আর দ্যাট মানে তখন, ওই যে স্যার বলে এই কারণে তখন আমরা ওইটা দ্যাট বসাই স্যার। চলেন আমি একটু ব্যাখ্যা করি। দিস মানে কাছে, দ্যাট মানে দূরে, দুটাই সিঙ্গুলার, আর দিস আর দোজ হচ্ছে ওই দুটার প্লুরাল। ন্যারেশন যখন ডিরেক্ট ন্যারেশন থাকে তাহলে কাছের জিনিস, এই জন্য হেয়ার থাকলে দেয়ার হয়ে যায়, ইনডাইরেক্ট হলে পাস্টে হয়ে যায়, কারণ অতীতে হয়ে যায়, এই জন্য কাছেরটাকে দূরে ঠেলে দিতে হয়, দূরেটা থাকলে দূরেই দিতে হয়।
তাহলে দিস দ্যাট দিস দোজ ডেমনস্ট্রেটিভ প্রনাউন আমরা হাতের তর্জনী ব্যবহার করি, এই দেখা যায় ওই দেখা যায়, এ হচ্ছে ব্যাপারটা। আমাদের মূল কাজ হচ্ছে এরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তাহলে দেখেন ব্যক্তি বস্তুর পরিবর্তে বসে পার্সোনাল প্রনাউন, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে বুঝালে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ইচ এভরি আইদার নেইদার, প্রশ্ন করলে ইন্টারগেটিভ প্রনাউন, হাতের তর্জনী ব্যবহার করি যেগুলো, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, গত ক্লাসে পড়িয়েছিলাম দিস দ্যাট দিস দোজ এগুলো। রিলেটিভ প্রনাউন কোনটা? যারা কনজাংশন হিসাবে বসবে নাউন বা প্রনাউনের পরে তারা রিলেটিভ প্রনাউন। তাহলে এটা শেখার পদ্ধতি কি? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আমি প্রশ্ন করি ইন্টারগেটিভ, আর যদি প্রশ্ন না করি এরা রিলেটিভ। শর্ত হচ্ছে কি অবশ্যই এদের পূর্বে আমরা নাউন বা প্রনাউন থাকবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন করলে ইন্টারোগেটিভ, প্রশ্ন না করলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রিলেটিভ। আমরা এগুলো আপনাদেরকে যখন ক্লাস টেস্ট দিব কিছুক্ষণ পরে দেন আপনারা বুঝতে পারবেন, অসুবিধা নেই, আমরা আলোচনা করে যাচ্ছি। রিসিপ্রোকাল মানে কি? দুজনের মধ্যে, ইচ আদার আর ওয়ান আনাদার, যখন পরস্পর দুই ব্যক্তির মধ্যে কোনো ঘটনা ঘটবে, এটা রিসিপ্রোকাল প্রনাউন। আপনারা কি বাংলার জুয়েল স্যারের ক্লাস পেয়েছেন? বাচ্চারা বাংলার জুয়েল স্যার পেয়েছেন অথবা মেন্টাল নাফিস স্যারের পেয়েছেন? জিনিয়া, জি স্যার। জারিন, কার পেয়েছেন? জুয়েল স্যার, দুজনের নাফিস স্যার ক্লাসই দুইজনের পেয়েছি। পাইছি। আচ্ছা, দুইটা নষ্ট টিচারের ক্লাস পেয়ে গেছেন মাহবুবা, বুঝতে পেরেছি আপনি জুয়েল স্যারের যে ফ্যান। ওনার ক্লাস করলে ওই দিনটা অপবিত্র হয়ে যায়। যাই হোক, ওনাকে পেয়েছেন। ধরেন জুয়েল স্যার আর পরিমণি দুজন দুজনের মধ্যে ভালোবাসা বিনিময় করছে, তাহলে ইচ আদার। তাহলে দুজনের মধ্যে যদি বুঝায় তাহলে কি হবে? ইচ আদার। দে কিল্ড ওয়ান অ্যানাদার, তাহলে হবে কি? রিসিপ্রোকাল প্রনাউন। তাহলে পারস্পরিক সম্পর্ক বুঝালে। রিফ্লেক্সিভ আর ইমপেটিভ প্রনাউনের মধ্যে পার্থক্য কে বলতে পারবেন? বাংলাদেশের সেরা বাংলা টিচার হচ্ছে আমাদের জুয়েল স্যার। ওনার মতো করে ভালো ক্লাস এদেশে কোনো শিক্ষক নিতে পারে কিনা ডাউট। এখন বলেন রিফ্লেক্সিভ আর ইমপেটিক দুটোই সেলফযুক্ত প্রনাউন, কখন রিফ্লেক্সিভ হবে কখন ইমপেটিক হবে কারো আইডিয়া আছে? একটু জিজ্ঞেস করছি এঙ্গেজমেন্টের জন্য, শেষের দিকে ক্লাস আমরা দৌড়িয়ে যাব। আচ্ছা, সেলফযুক্ত প্রনাউনকে রিফ্লেক্সিভ প্রনাউন বলি যদি রিফ্লেক্সিভ প্রনাউনটা বাক্যের সাবজেক্ট হয়, তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন, অবজেক্ট হলে রিফ্লেক্সিভ প্রনাউন, আর সে যদি নাউনের পরপরই বসে তখন ইমফেটিক প্রনাউন। যেমন শি কিল্ড হারসেলফ, অবজেক্ট হইলে রিফ্লেক্সিভ, শি কিল্ড হারসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। আর যদি প্রনাউনের পরপরই বসি, আই মাইসেলফ ডিড ইট, আমি ইহা নিজেই করেছি, অর্থাৎ যদি প্রনাউনের পরপর বসে জোর প্রকাশ করি এটাকে বলে ইমফেটিক, আর এটা যদি অবজেক্ট হিসাবে বসে তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ। পার্থক্য কি মনে রাখা যাবে? এগুলো তো আমরা প্র্যাকটিস করব। দুটোই সেম, একটা রিফ্লেক্সিভ একটা হচ্ছে ইমফেটিক। হি কিল্ড হিমসেলফ, ছেলেটি মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দিল, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আর যদি বলি যে হি হিমসেলফ ওয়েন্ট টু দা গার্ল, সে নিজে নিজেই মেয়েটার কাছে গেল, কেউ তাকে বলেনি, সে নিজেই পাগল, কারণ ছেলেরা তো আমরা হচ্ছে পাগল। তাহলে একটা হচ্ছে রিফ্লেক্সিভ আর একটা হচ্ছে ইমফেটিক। স্যার আবার একটু বলবেন? মানে যদি অবজেক্ট হয় রিফ্লেক্সিভ আর সাবজেক্টের পরপর বসলে ইমফেটিক, যদি প্রনাউনটা অবজেক্ট হয় তাহলে রিফ্লেক্সিভ আর সাবজেক্টের পরপর বসলে জোর দিয়ে বুঝালে ইমফেটিক। আমরা এক্সাম্পল দিবে এগুলো। ইনডিফিনিট প্রনাউন মনে রাখার সহজ কৌশল কি? অনির্দিষ্ট। যেমন আমি বললাম আ বয়, ওয়ান, সাম, নান, অল, এগুলো দ্বারা নির্দিষ্ট কাউকে বুঝাচ্ছি না, তাহলে সেটা হবে ইনডিফিনিট প্রনাউন। আমি একবার রিভিশন দিচ্ছি, জেনারিক প্রনাউন পড়ার পূর্বে আমি একটু রিভিশন দিচ্ছি, খেয়াল করে দেখেন। নাম্বার 1, আপনারা বলবেন ইচ এভরি আইদার নেইদার কোন ধরনের প্রনাউন? হয় আনমিউট করে কথা বলেন, না হলে লিখে জানান। ইচ এভরি আইদার নেইদার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ওকে, এখন আমাকে বলেন দিস দ্যাট দিস দোজ কোন ধরনের প্রনাউন? ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ভেরি গুড। আচ্ছা, রিসিপ্রোকাল প্রনাউন কোন দুটি বলেন? দুটিই আছে ইচ আদার রিসিপ্রোকাল, ওয়ান আনাদার, তাহলে ইচ আদার ওয়ান অ্যানাদার। আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ড যাদেরকে দিয়ে আমরা প্রশ্ন করি না
যারা নাউন বা প্রনাউনের পরে রিলেটিভ বসে প্রোনাউন রিলেটিভ প্রোনাউন। প্রনাউন বসে। ভেরি গুড। আবার আমাকে বলেন, জেনেরিক প্রনাউনের নাম ইতিপূর্বে শুনেছেন কে কে? জেনেরিক প্রনাউনের নাম, ইজ দেয়ার এনিওয়ান? আসাদুজ্জামান শুনেননি, কেউ আছেন শুনেছেন? জি না স্যার। আচ্ছা, জেনেরিক প্রনাউন মানে হচ্ছে নির্দিষ্ট কাউকে বুঝে না, পুরো একটা জাতিকে মিন করে। যেমন ইউ নেভার নো হোয়াট দ্য ফিউচার উইল ব্রিং, তুমি জানো না ভবিষ্যতে কি হবে। তুমি বলতে কি পুরো মানব জাতিকে বুঝাইছে, মানব জাতি জানে না ভবিষ্যতে কি হবে। সো মাঝে মাঝে পরীক্ষায় আসে এরকম করে। আমরা ক্লাস শুরু করব এখন। প্রনাউন কাকে বলে, প্রনাউন গুলো দেখতে কেমন, প্রনাউনের 9টা প্রকার আমরা একটু পড়লাম। A term used for a class of entities rather than a specific member of a class. পুরো জাতিকে বোঝাচ্ছে জেনেরিক প্রনাউন, অল হিউম্যানস বোঝাচ্ছে। আমরা এখন থেকে রুল 1 শুরু করছি। একদম বাচ্চা রুল দিয়ে। কোন সেন্টেন্সে একাধিক প্রনাউন বসলে 231 নিয়মে বসে, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন এবং পরে ফার্স্ট পারসন। একাধিক প্রনাউন বসলে 231 নিয়মে বসে। অপরাধ স্বীকার করা বুঝালে আমরা 123 নিয়মে বসাই। অপরাধ স্বীকার করা বুঝালে কি বসাই আমরা? 123 নিয়মে ব্যবহার করে স্যার থাকি। প্রথমটা কি বললেন? যখন আমরা সাধারণ কাজ করি তাহলে আমরা 231 নিয়মে বসাই 231। ঠিক আছে? ধরেন মাহবুবা, উম আপনারা 3 জন গেলেন, একসাথে গেলেন। তো সাধারণ বা ভালো কাজের ক্ষেত্রে একটা ভালো কাজ করলেন, আপনার কথা শেষে বলবেন। আপনার সামনে যে থাকবে সেকেন্ড পারসন ইউ, তার কথা প্রথমে বলবেন, তারপরে থার্ড পারসনের কথা বলবেন, নিজের কথা শেষে বলবেন। কিন্তু অপরাধ করলে নিজের কথা প্রথমে বলবেন, তারপরে যে সামনে থাকে, তারপরে যে দূরে থাকে। কেন? আমরা অভদ্র জাতি, আমাদের জন্য এই নিয়ম প্রযোজ্য। আমরা যদি কেউ ভালো কাজ করি সবার আগে বলি যে আমি করেছি, আমি, তারপরে সে যে আমরা থেকে হ্যাঁ সেও ছিল, আমাকে হেল্প করছে, আর যে দূরে থাকে তাকে বাদ দিয়ে দেই। আর যদি আমরা পাপ করি বলি যে না, এই পাপের সময় তো আমি পৃথিবীতে ছিলাম না, আমি তো জন্মগ্রহণ করি নাই, নিজের কথা পরে বলি। এই জন্য নিয়ম করে দিছে, ভালো কাজ নিজের কথা শেষে, খারাপ কাজ নিজের কথা প্রথমে। তাহলে 231 আর 123। তাহলে চ্যাট বক্সে লিখেন সবাই 231 123। আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। এই নিয়ম বুঝতে কারো অসুবিধা হয়েছে? যদি বোঝা হয় ডান লিখেন, আর 231 আর 123 লিখেন। আসাদুজ্জামান লিখেছেন, আজমেরি মিম লিখেছেন 231 123। আনমিউট করে কথা বলেন, রুল 1 পড়াচ্ছি, কে বুঝেন নাই? কাশ্মীরা আক্তার, শাকিল, ছেলে পাওয়া গেল। মাহবুবা, মুনজিরিন, মেধাবী নামের সাথে মেধাবী ব্যক্তিদের অংশ আছে। আমি কি প্রথম ক্লাস টেস্টে যাব? এতক্ষণের আলোচনার উপর কি প্রশ্ন সলভে আমরা চলে যাব? আর উই রেডি? তৃষা, তৃষা, আমরা যদি একসাথে একাধিক প্রনাউন বসাই, আমরা প্রথমে সেকেন্ড পারসন বসাবো। এখানে দেখেন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই জন্য বাক্যটা ইনকারেক্ট। তো আমরা সেকেন্ড পারসন মানে আছে শুধু ইউ, তারপরে বসাবো থার্ড পারসন হি, তারপরে বসাবো আমাকে। কারণ সাধারণ কাজের ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। ঠিক আছে? সাধারণ কাজের ক্ষেত্রে অপরাধ স্বীকার করলে নিজের কথা প্রথমে নিয়ে আসবো। তৃষা, কিছুটা কি বুঝেছেন? তৃষা, শুনতে পাচ্ছি কিনা? আচ্ছা, একটু আনমিউট করে কথা বলিয়েন, আপনাদের কথা আমরা শুনতে চাই। এই প্রশ্নটা আনসার করেন তাহলে বুঝতে পারবো, তাহলে প্রথম ক্লাস টেস্টে যাব। স্যার বি নম্বরটা হবে। ভেরি গুড, বাকিরা আনসার করো। নাম্বার সাইমা করেছেন, রকি করেছেন, মিসকাতুল করেছেন। তাহলে ইউ, হি এন্ড আই আর প্রেজেন্ট। একসাথে একাধিক প্রনাউন যদি যুক্ত হয় তাহলে আমরা ভার্বটা প্লুরাল ব্যবহার করি, ইউ, হি এন্ড আই আর প্রেজেন্ট। সেন্টেন্স পড়ে পড়ে এইভাবে কিন্তু গ্রামার প্র্যাকটিস করতে হয় এবং শিখতে হয় কিন্তু। ঠিক আছে? আপনারাই বলেন,
এই যে আলোচনা করলাম প্রনাউন কাকে বলে, প্রনাউনের প্রকারভেদ, তারপরে হচ্ছে যে একসাথে একাধিক প্রনাউনের ব্যবহার, এটার উপর কি আমরা প্রশ্ন সলভে চলে যাব, প্রশ্ন সলভ করতে দিব? রেডি আপনারা? জি স্যার। আমরা হচ্ছে যে ক্লাসের নিয়ম হচ্ছে যারা আজকে প্রথম জয়েন করেছেন, আমরা কিছুক্ষণ পড়াবো, পড়ানোর পরে আপনাকে প্রশ্ন দিব, আপনি এগুলো সলভ করবেন। কারণ এতক্ষণ যে আপনি পড়ছেন, এটা তো অনলাইন ক্লাস, তো পড়ছেন দেখা যাবে কি একটু ঝামেলা থাকে, হ্যাঁ একটু ঝামেলা থাকে, আপনি পড়ছেন আসলে আপনার মন এখানে নাই, আপনি এই জগতে নাই, আপনি অন্য কোথাও অন্য কোনো গ্রহে আপনি বসবাস করছেন। সো যার জন্য আপনাকে ক্লাসরুমে ফিরিয়ে আনার জন্য, পৃথিবীতে নিয়ে আসার জন্য আমরা প্রশ্ন সলভ করতে দেই, মাঝে মাঝে আপনাদেরকে ডাকি, কারণ অনেকে তো বাসায় কত কাজ করছেন, কেঁপে কেঁপে পড়ছেন। ওকে, পার্ট 1 আমরা 60টি প্রশ্ন দেখতে পাচ্ছি, 60টি প্রশ্ন আনসার করেন। দেখতে পাচ্ছেন? নিজেরা খাতায় লিখে আনসার করেন, তারপর আমি বলবো কার কতটা হয়েছে জানাবেন। ওকে, আর একটু রেসপন্ড করবেন, যেমন জান্নাত চেষ্টা করে, ফারজানা ইয়াসমিন চেষ্টা করে, আসাদ চেষ্টা করে, এভাবে সবাই ক্লাসে অংশগ্রহণ করবেন, ক্লাস যেন অংশগ্রহণমূলক হয়। পাঁচ পর্যন্ত আনসার শেষ হলে ডান লিখবেন, বাকিগুলো দেখাবো। ছয় থেকে 10 পর্যন্ত আনসার করেন। দশ পর্যন্ত শেষ হলে বলবেন, আনমিউট করে বলবেন, তারপরে আমি আনসার দিব। আনসার দিচ্ছি, দেখেন আমরা আইদার ব্যাখ্যা করেছি, আইদার হচ্ছে আমার প্রনাউন, সেটা আমরা কি করেছি, ব্যাখ্যা করেছি আইদার, ঠিক আছে? সো এটা আপনারা জানেন কিভাবে আমরা ব্যাখ্যা করেছি। আমরা বলেছি যে ডেমনস্ট্রেটিভের ডিটারমিনার পরে যদি অব বা ভার্ব থাকে এটা প্রনাউন হয়। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, তো এটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, কাউকে নির্দিষ্ট করে ব্যাখ্যা বোঝানো হয় না নো নান দ্বারা। এনিওয়ান, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, কাউকে নির্দিষ্ট করে আমরা ব্যাখ্যা করি না। দিস ইজ মাই প্যান, তো দিস ইজ মাই প্যান যখন আমরা বলি সেটা হয়ে যাবে আমাদের দিস হয়ে যাবে প্রনাউন,
এটা কোন ধরনের প্রনাউন হবে? আমরা জানি দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। কারেক্ট কোনটা? আমরা জানি প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। সাধারণ কাজের ক্ষেত্রে অপরাধ করা বুঝিলে নিজের কথা প্রথমে বলবো, আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। নর্মাল কাজের ক্ষেত্রে সেকেন্ড পারসন, থার্ড পারসন আর হচ্ছে ফার্স্ট পারসন। ইউ, হি অ্যান্ড আই, were present. A substituting word is called a pronoun. A substituting word is called a pronoun. Among the students, the best one is a boy. তো আমরা জানি এখানে ওয়ান হচ্ছে কি প্রনাউন, কারণ হচ্ছে কি সাবজেক্ট হিসাবে বসেছে ভার্বের পূর্বে। হু ইজ দ্যাট আমরা ব্যাখ্যা করেছি এটা কেন প্রনাউন হলো, কারণ ডেমনস্ট্রেটিভ পরে যদি নাউন থাকে এরা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার এর পরে যদি নাউন থাকে এরা অ্যাডজেক্টিভ, না থাকলে এরা হবে প্রনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কোনটা? ইচ, এভরি, আইদার, নেইদার। এখন আমাকে বলেন 10-এ 10 পেয়েছেন কে? কে কোনটা বুঝতে পারেননি? স্যার ইনডিফিনিটটা স্যার। ইনডিফিনিট। সঞ্জিদা আমার সাথে কথা বলেন। আমি যদি বলি সামওয়ান হ্যাজ কাম, কেউ একজন এসেছে, কে এসেছে এটা কি নির্দিষ্ট করে আমরা বলেছি সঞ্জিদা? না স্যার। আমরা যদি বলি অল বুকস আর বট, সব বই কেনা হয়েছে, এখন কোনগুলো সেটা কি আমরা বলেছি? না স্যার। এইটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? আমরা তাহলে পরের নিয়মে স্যার 2 নাম্বারটা একটু আরেকটু কাইন্ডলি বুঝাই দিবেন, 2 নাম্বারটা। কে জানতে চেয়েছিলেন 2 নাম্বারেরটা স্যার একটু আমি বলেন স্যার তো। 2 নাম্বারটা স্যার একটু, স্যার 2 নাম্বারটা একটু আচ্ছা, কাইন্ডলি স্যার। শিফাত গত ক্লাস করেছিলেন? জি স্যার। আচ্ছা, গত ক্লাস করলে আমরা কিন্তু শিফাত ডিটারমিনার পড়িয়েছি, মনে আছে জি আপনার? স্যার, জি স্যার, দিস দ্যাট দিস দোস ইচ আইদার ভেরি নাইদার। গুড, এক্সিলেন্ট। হ্যাঁ, আমরা যে ডিটারমিনার পড়িয়েছি সিফাত, তো সেখানে এরা যে ডিটারমিনার আমরা এইভাবে ব্যাখ্যা করেছি যে এদের পরে আমরা সাধারণত কাকে বসাই? আমরা নাউন বসাই। তো নাউন বসালে এরা ডিটারমিনার হবে, পরে নাউন না থাকলে তো এরা ডিটারমিনার হবে না, তাই না? তো এই দ্যাটের পরে কি আমার কোনো নাউন আছে? না স্যার। নাউন নেই। তাহলে এখন আমরা জানি যে ডিটারমিনারের পরে যদি নাউন না থাকে এটা ডিটারমিনার হবে না, এটা প্রনাউন হয়ে যাবে, ঠিক আছে? আর 9 নাম্বারটা একটু বুঝাই দিলে ভালো হতো। না, সিফাতের সাথে কথাটা শেষ করি। সিফাত, জি স্যার। এই নিয়মে কি আনসার করতে পারবেন? মনে করেন এটা তখনই আমার ডিটারমিনার হবে যখন এটা আমার কি হবে, পরে নাউন থাকবে। যেহেতু নাউন নাই তাহলে আমি তো আর এটা ডিটারমিনার নিব না, তাহলে এটা আমরা জানি কি ডিটারমিনার গুলো তখন কি হয়ে যাবে? প্রনাউন হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকজন বলছিলেন শিফা মনে হয়। শিফা বলেন। 9 নাম্বারটা একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা শিফা, 9 নাম্বারটা হচ্ছে আমরা নান, নান বলতে কি কাউকে নির্দিষ্ট করে বুঝাইছি? ওই যে একটু আগে বললাম যে নো, ওয়ান, এনি, সাম, নান, এদের দ্বারা কি আমরা কাউকে নির্দিষ্ট করে বুঝাচ্ছি? না যে স্যার। কেউ হতে পারে। এটা যে প্রনাউন দ্বারা আমরা নির্দিষ্ট করে কাউকে বুঝাচ্ছি না, এটা হবে ইনডিফিনিট প্রনাউন। শিফা বুঝতে পেরেছেন? জি স্যার। আপনি এভাবে চিন্তা করবেন যে এনিওয়ান হ্যাজ কাম, নোবডি হ্যাজ গন, তাহলে এনিওয়ান, নোবডি, নান, অল, সাম, এগুলো হচ্ছে ডিটারমিনার। আর এগুলো হচ্ছে আমার প্রনাউন হলে কি ইনডিফিনিট প্রনাউন, ঠিক আছে? জি স্যার। আমরা ক্লাস শুরু করছি, আমি আবারও বলি, প্রথম ক্লাসে বলেছি আমার সাথে কোনোদিনও গ্রামার ক্লাস শেষ হবে না, বাট আমি অনেক দরকারি ব্যাপার পড়াবো। এই যে প্রনাউন আপনারা পড়ছেন এখন প্রনাউন, আমি আপনাদেরকে বলি প্রনাউনের বিশাল আয়োজন। আমি জাস্ট শুধু পরীক্ষার আসা প্রশ্নগুলো, যেমন যেগুলো বিসিএস পরীক্ষায় আসতেছে এগুলো আমি বাছাই করে করে পড়াচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে জাস্ট শুরু করেন, পড়ালেখাটা ধীরে ধীরে সহজ হবে। যেমন দেখেন কয়টা পার্ট, আমি একটা পড়াইলাম মাত্র 1 ঘন্টায়, তাহলে কতগুলো বাকি আছে দেখেন স্লাইড, 13টা 12টা আইটেম আমি পড়াইলাম মাত্র একটা, তাহলে আরো আছে কয়টা? 12টা। তো আপনাদেরকে এই জন্য বলি আপনারা পড়ালেখাটা শুরু করেন একটু একটু করে। গত ক্লাসে বলেছিলাম মিরাকল অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার আমার বইটা কেনার জন্য আপনারা হয়তো কিনতে পারেন, আমার বইয়ের নামগুলো দিয়েছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম আমার সাথে ফেসবুকে যুক্ত থাকেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউটিউব থেকে ক্লাস দেখেন, ভোকাব পড়েন। মিরাকল অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার প্রথমে বলেছিলাম এটা কেনা লাগবেই, কারণ হচ্ছে একদম টেকনিক্যালি শর্টকাটে বলা আছে যেভাবে বুঝবেন
অনেক বই থাকবে, কিন্তু পরীক্ষা কেন্দ্রিক আপনি বুঝবেন, আপনার প্রতি যত্ন নেওয়ার মতো লেখাটা তো এখানে লেখা আছে। কেউ কি ক্লাসের পরে কেনার সুযোগ হয়েছিল? ভালো ছেলে কি নাই, ভালো মেয়ে কি নাই ক্লাসে আমার সাথে? আমার কি কোনো বই কিনেন নাই? আচ্ছা, আমার বই কার কার কাছে আছে মিনিমাম একটা বই, যে লিখেন তো কার কার কাছে আছে মিনিমাম একটা। হয় নাম লিখেন, একটা থাকলে একটা, দুটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে তিনটা, চারটা সংখ্যা লিখেন দেখি, দেখি কতজন আছে আমার মিনিমাম একটা বই। স্যার একটা, আমার কাছে দুইটা, দুইটা বই আছে আপনার। পারদিনা একটা লিখেন। কয়টা লিখেন? একটা, দুইটা, একটা, দুইটা। আমি কাদের সাথে চলি? এই কয়জন মাত্র? একটা, তিনটা আছে, গুড। মেহেদি একটা ভালো ছেলে পাইছে। উডবান আছে একটা, একটা আসাদ যেমন তিনটা, চারটা থাকা কোনো প্লেয়ারে আমি পাচ্ছি না। আমি অনামিকা ঋতু একটা আছে। না, কিভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব? আমার ছাত্ররা আমার কথা শোনে না। আমি তো শেষ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত হবে, পাঠকের অভাবে লেখকের মৃত্যু। বই কিনে না, বই না কিনলে হবে? আমি আজকেও 2500 টাকার বই কিনছি অনলাইনে, 2550 টাকা পাঠাইছি দুইটা ডিকশনারি কেনার জন্য। আমি প্রতি মাসে অনেক টাকার বই কিনি, পড়ি। আজকে দুইটা ডিকশনারি কিনেছি, ইন্ডিয়ান অরিজিনাল প্রিন্টের কিনেছি। আরো কিছু টাকা হলে আরো কতগুলো অরিজিনাল বই কিনবো, 10,000 টাকা লাগবে আমার কতগুলো বই কিনতে। আপনারা তো বড় লোক, গিফট করে দেন। আমার বই কিনেন, পড়েন, তাইলে না আমি ভালো ভালো লিখবো। সামনে আরো কতগুলো বই লিখে বসে আছি। আগে এই বইগুলো একটু প্রচার প্রচারণা করি এখন, যেহেতু এখন বইগুলো খুব ভালো মানের। তা আমি চাই দেশপ্রেমিক হন, আমার বই পড়েন, ভালো মানুষ হন। আপনারা তো হবেন ভণ্ড, জুয়েল স্যারের ফলোয়ার হবেন, নাফিস স্যারের ফলোয়ার হবেন, লায়ার মেহেদি, অ্যাডভোকেট সুন্দরী মেহেদির কথা শুনবেন। আপনারা তো আমার কথা শুনবেন না। পৃথিবীতে ভালো মানুষের কোনো দাম নাই, এটাই প্রমাণিত হইল। আগামী ক্লাসে দেখি কতজনের কাছে আমার বই থাকে। রিলেটিভ প্রনাউন শুরু করছি, মানে প্রনাউনের অনেকগুলোর মধ্যে রিলেটিভটা আমরা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চা কফি খেয়ে নেন, বসেন, প্রয়োজনে হাজবেন্ড থাকলে মাথা টিপি দিতে বলেন, যার যে আছে সেবা যত্ন করতে বলেন, পড়ালেখা করেন, প্রয়োজনে দুইজনে মিলে করেন। ওকে, আমরা শুরু করছি রিলেটিভ প্রনাউন। যারা পড়ছেন, যতগুলো প্রনাউন আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটিভ প্রনাউন। যতগুলো প্রনাউন আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? রিলেটিভ প্রনাউন। ঠিক আছে, যে প্রনাউন কোনো নাউন বা প্রনাউনের পরে বসে পূর্ববর্তী নাউন বা প্রনাউনকে নির্দেশপূর্বক দুটি ক্লজকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রনাউন বলে। তাহলে যে প্রনাউন কোনো নাউন বা প্রনাউনের পরে বসে পূর্ববর্তী নাউন বা প্রনাউনকে নির্দেশ করে, সহজ কথা হচ্ছে নাউন প্রনাউনের পূর্বে থাকবে, একটা ক্লজ হিসাবে কাজ করবে। দেখেন আমি বোঝাই। এই যে এটা একটা ক্লজ। যারা ফ্রেজ ক্লজ এর ক্লাস করেননি, দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দিব, অথবা আমার ফেসবুকে গেলে পাবেন। এই যে নাউন প্রনাউনের পরে বসবে, পরে বসবে আর দুইটা ক্লজকে যুক্ত করবে। এই জন্য বলেছি এগুলো পড়ার আগে আগে ক্লজ চিনতে হয়। এটা এইখানে হু, দ্যাট, হুম ইন্টারগেটিভ নয়, কারণ প্রশ্ন করি নাই। বেসিকলি এরা বাক্যের মাঝামাঝি বসে, এরা নাউন প্রনাউনের পরে বসে। তাহলে কয়েকভাবে ডিফাইন করা যায়। ডাব্লিউএইচ ওয়ার্ড যাদেরকে দ্বারা আমরা প্রশ্ন করি না, যারা বাক্যের মাঝে বসে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এগুলো হচ্ছে এডজেক্টিভ ক্লোজ। কেউ যদি রিলেটিভ প্রনাউন চিনে না, সে জিনিয়াস। দেখেন এইভাবে কয়জন পারেন? প্রথমে নাউনের পরে যদি কোনো ফ্রেজ বা ক্লজ বসে, সেটা হচ্ছে এডজেক্টিভ ক্লজ। ক্লজ হওয়ার শর্ত কি? ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে। আরেকটা নিয়ম হচ্ছে, যেহেতু নাউন বা প্রনাউনের পরে বসে এবং এগুলো রিলেটিভ প্রনাউন, এই জন্য এডজেক্টিভ ক্লোজের আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। এই লেভেলটা কারা কারা জানেন দেখি, বলেন তো আমাকে। যে এগুলো যে সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো যে কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো যে রিলেটিভ ক্লজ, এগুলো যে এডজেক্টিভ ক্লজ, এই যোগ্যতা কার কার আছে বলেন? কতজন আছেন? এই তিনটে এক্সাম্পল কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে আমি যে সার্কেল যে অংশটা করেছি, এগুলো হচ্ছে এডজেক্টিভ ক্লজ, এগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ। আর হু, দ্যাট, হুম হচ্ছে রিলেটিভ প্রনাউন, কারণ তারা বাক্যের মাঝে বসেছে। এই সবগুলো কথা যে যে জানেন সে হচ্ছে জিনিয়াস। আসাদ জানেন, যেহেতু ইংরেজির স্টুডেন্ট। আর কারা বলেন এই লেভেলে জানেন? জানা সহজ। গত ক্লাসের পরে যদি আমার থেকে বলতেন যে বেসিক ক্লাসের লিঙ্ক দেন, আমি করি, হয়ে যাইতো, যেটা অনলাইনে নিয়েছিলাম। সীমা জানেন, সীমা অনেকদিন পড়ছেন, যেহেতু বকশীবাজার ব্রাঞ্চের স্টুডেন্ট। সীমা জানেন। এই লেভেল যারা জানেন তারা হচ্ছেন গেট। হ্যাঁ, ইফতেকার জানেন, ভেরি গুড ইফতেকার। আপনি চাইলে কিন্তু শিখতে পারতেন। গত ক্লাসের পরে আমাকে যদি বলতেন, ঠিক আছে। হ্যাঁ, মাধবী জানেন,
হ্যাঁ, আমাকে যদি বলতেন যে আমাকে ফ্রেজ ক্লোজ ফাইনাইট নন ফাইনাইটের ক্লাসটা দেন, আমি দিয়ে দিতাম। ঠিক আছে, আপনি করলে আজকে বস হইতেন। ওকে, সো রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে কি, যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে যখন বাক্যের মাঝে বসবে, যুক্ত করবে। এখন ইন্টারগেটিভ কি, যেটা দ্বারা প্রশ্ন করি, এই যে হু ব্রোক দ্য গ্লাস, ইন্টারগেটিভ। ঠিক আছে, এখন আমাদের পড়ার নিয়মটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট জান্নাত জানেন, ভেরি গুড, এক্সিলেন্ট। অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বের নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। এটা যদি ক্লিয়ার হয় তাহলে ডান লিখবেন। এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেই নাউন থাকে বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। এটা ক্লিয়ার কিনা বলেন? রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। স্যার এডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ যেটা বুঝিয়েছিলেন এটা স্যার বুঝিনি। আচ্ছা সানজিদা, রিলেটিভ প্রোনাউন কি বুঝছেন? জি স্যার, রিলেটিভ প্রোনাউন স্যার বুঝেছি। রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি থাকবে বলেন তো? স্যার রিলেটিভ রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন বা প্রোনাউন থাকবে, বুঝছেন? প্রোনাউন থাকবে, জি স্যার। হ্যাঁ, পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে ওইটা রিলেটিভ প্রোনাউন হবে। আর রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লোজটা শুরু হয় এটাকে রিলেটিভ ক্লোজ বলা হয়। আর নাউন বা প্রোনাউনের পরে বসার কারণে এটাকে এজেক্টিভ ক্লোজ বলা হয়। তার মানে একই কথা, রিলেটিভ প্রোনাউন মানে এজেক্টিভ ক্লোজ, রিলেটিভ প্রোনাউন মানে রিলেটিভ ক্লোজ, রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তিনটা একই জিনিস। রিলেটিভ প্রোনাউন যা, এজেক্টিভ ক্লোজও তা, রিলেটিভ ক্লোজও তা। বুঝছেন সঞ্জিতা? ওগুলো আমাদের ক্লাস আসবে। জাস্ট আমি এক দুজনকে বললাম পড়ালেখাটা রিলেট করে পড়তে হয়। আজকে আমি আপনাকে এটা পড়াচ্ছি না, এটা যদি আজকে বুঝেন এজেক্টিভের ক্লাসে বলবো। এজেক্টিভ ক্লোজ পড়ানো শেষ, কিভাবে শেষ? রিলেটিভ প্রোনাউন চিনি, শর্ত কি, পূর্বে নাউন প্রোনাউন থাকবে, হয়ে গেল। নাউন প্রোনাউনের পরে যে ক্লোজ বসে তার নাম এজেক্টিভ ক্লোজ, আর রিলেটিভ প্রোনাউন থাকার কারণে এটার আরেকটা নাম কি, রিলেটিভ ক্লোজ। সঞ্জিতা বুঝছেন কেন বলেছি? এখন রিলেট করে পড়তে হয়, একটার সাথে আরেকটা লিংক করে পড়তে হয়। ক্লিয়ার এটা? জি স্যার। আমরা যেটা পড়াচ্ছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট নিয়ম। রিলেটিভ প্রোনাউনের পরের বার তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে। তা আমরা তো রিলেটিভ প্রোনাউন চিনে ফেললাম, তাহলে রিলেটিভ প্রোনাউনের এই ভার্ব তার অ্যান্টিসিডেন্ট মানে পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে বসবে। আই এর জন্য অ্যাম হয়েছে, ইউ এর জন্য আর হয়েছে, দে এর জন্য ওয়ার হয়েছে। এটা আমাদের পরীক্ষায় আসে যে রিলেটিভ প্রোনাউনের পরের বার তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে। বুঝতে পেরেছেন? এক দুজনকে ধরি জিজ্ঞেস করি, মরাগুলো ক্লাসে বসে খাবার খায় না। সোমাইয়া সকালবেলা একবার কথা বলেছিলেন, আর কথা বলেন নাই, আছেন আপু? সোমাইয়া আপু, তারপরে নীলক্ষেত নামে একজন জয়েন করেছেন, শুরুর দুইজন, দুইজন কি শুনতে পাচ্ছেন? তারপরে একজন জুম ইউজার, একজন জিনিয়া, যাদের নাম বলেছে আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, শুনতে পাইতেছি স্যার। আচ্ছা জিনিয়া বলেন, কি নিয়মটা পড়াইলাম এখন, রিলেটিভ প্রোনাউনের সাথে অ্যান্টিসিডেন্টের সম্পর্কটা কি তা বলেন। স্যার এখানে এম আছে, এম এর এখানে ওই হিসাবে এখানে আমরা প্রোনাউন হচ্ছে আই বসাইলাম। আর না, তার আই এর জন্য এম বসছে, জিনিয়া, বুঝছেন? মানে জি অ্যান্টিসিডেন্ট স্যার। হচ্ছে আই। স্যার এই যে রিলেটিভ প্রোনাউন তো স্যার হু, এগুলোর আগে যে নাউন বা প্রোনাউন থাকে এগুলো হইতেছে মূলত অ্যান্টিসিডেন্ট। আর জি জি, অ্যান্টিসিডেন্ট অনুসারে হইতেছে ভার্বের, যেমন আই এর ক্ষেত্রে এম হয়, ইউ এর ক্ষেত্রে আর হয়, দেন দে দে এটার ক্ষেত্রে ওয়ার হয়। গুড। রিয়ান তো ভালোই বুঝেন, আপনি তো মাস্টার হইতে পারবেন, ইচ্ছা আছে জীবনে চিটিং প্রফেশনে আসার? না স্যার, টিচিং প্রফেশনে আসার ইচ্ছা বলতে কি, যে আমি ওই যে কয়েকটা টিউশন করাই, তো তো যে কারণে স্যার ওই যে ইংলিশের টুকিটাকি আর কি বেসিক এগুলা হালকা পাতলা পারি, কিন্তু অনেক কিছু যেমন আপনার ক্লাসে স্যার ওগুলা যেগুলা না পারি সেগুলাতে আমি জানার চেষ্টা করতেছি। টিউশনে কি ছেলে পড়ান না মেয়ে পড়ান? স্যার ছেলে পড়াই। ছেলে পড়ে কি লাভ? আজব ব্যাপার, ছেলে পড়ান, টিউশন পড়াবেন, মেয়ে পড়াবেন, ছেলে পড়ান, স্যার লাভ আছে? স্যার শুধু ছেলে টাকার জন্য মেয়ে বলতে পড়ান? কি, যে যেটাই আসে সেটাই আর কি, ও এরকম। মানে বাদ দেন না, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি টাকার জন্য টিউশন করেন, বোঝা যায়। স্যার টাকার জন্য ঠিক না, টাকা তো আছেই, প্লাস হইতেছে মানে নিজেরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। না, যেমন ওটা মানে করা যাবে না, স্যার এটা করা যাবে টিউশনেও, না। স্যার রিয়ান, টিউশন, জি স্যার। ক্যাডার হওয়ার জন্য টিউশন করা যাবে না, সস্তা দামে গুরুত্বপূর্ণ সময় বিক্রি করা যাবে না। বাবার টাকা পয়সা থাকলে
শুধু কোচিং এ পড়ে থাকবেন, আমাদের কাছে এক্সট্রা কোর্স করবেন, আপনি অনলাইন কোর্স করবেন, অফলাইন কোর্স করবেন, বই কিনবেন, পড়বেন, ভালো ক্যাডার পাবেন। টিউশন করে আমার কোন স্টুডেন্ট খুব ভালো ক্যাডার পায় না, কষ্ট হয়, শিক্ষা ক্যাডার পায়, নর্মাল ক্যাডার পায়। টিউশন করে যেটা শিখবেন বাসায় 1 ঘন্টা পড়ে আরাম করে ঘুমিয়ে এর থেকে বেশি শিখবেন, এটা প্রমাণিত। একান্ত টাকার দরকার না হলে টিউশন করবেন না, এবং জি স্যার। অবশ্যই না ব্রিটিশ কাউন্সিলে যাবেন, বসে পড়বেন, আশেপাশের যারা স্কলার আছে তাদের সাথে স্কুল কোর্স করবেন, শুধু জব রিলেটেড পড়াশোনা করবেন। ফরেন ক্যাডার যখন হয়ে যাবেন, বাচ্চার গার্ডিয়ান বাচ্চাও দিবে, গাড়িও দিবে। আতাউর ভাইয়ের এই ঘটনা ঘটেছে, এসএম হলে থাকতো, বাংলায় পড়তো, তো টিউশন করতো, যখন ফরেন ক্যাডার হয়েছে বলো যে তুই তো এখন আমাদের একটা গাড়ি আছে, ওটা ইউজ কর, ড্রাইভারের কাছে তো চাবি থাকে, তোর যখন লাগবে নেই। উনি বলতেছে আর একদিন বলবে যে তাহলে আমার মেয়েটাকেও নেই। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় একান্ত অভাব না হলে করা যাবে না। ঠিক আছে, গুড, আপনার ইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ বুঝাইতে পারেন, কনসেপ্ট ক্লিয়ার, ফাইন। সো এখন দেখেন ইট ইজ জেরিন, তো এখানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাহলে জেরিনের জন্য ইজ হলো এমপ্লয়িজ, এমপ্লয়িজ হচ্ছে হ্যাভ, এই জন্য প্লুরাল, এই জন্য হ্যাভ হলো আমার বিসিএস পরীক্ষা আসা। তো এই যে আমি যে প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি কোনো এক্সাম্পল ইংরেজি শেখানোর জন্য দেই না, আপনি পরীক্ষায় আসা প্রশ্ন পড়তে গিয়ে যা শিখতে পারেন। অনেকে আছেন যে না আমি শিখতে চাই, শেখার জন্য আমার 4টা বই আছে, আপনি বই কিনে পড়েন। আপনি যদি এত পণ্ডিত হন আমি শিখতে চাই, তো বই কিনে পড়েন না কেন? ক্লাসরুমে এসে চিন্তা করেন না আমি আমি অনেক শিখতে চাই, কেন বাবা? এখানে চাকরির জন্য পড়াই, এখানে কাউকে শেখানোর জন্য পড়াই না। ঠিক আছে, শেখানোর জন্য আইএলটিএস পড়াই, রাইটিং কোর্স করাই, অন্য কিছু পড়াই, সেগুলো আপনি করেন। যখন আমরা প্রিলিমিনারি ক্লাস করব, সিম্পলি হচ্ছে আমাকে স্টুডেন্টকে পরীক্ষা পাস করাইতে হবে। ঠিক আছে, অনেক বই লিখে দিয়েছি, শিখতে চাইলে বই কিনে পড়েন, টু দা পয়েন্ট আমাকে পড়তে হবে। এবং অনেক জিনিস কঠিন মনে হবে, আজকের অনেক জিনিস কেন কঠিন মনে হবে? এটা খুবই রিচ লেকচার, আমি তো শুরুতেই বলেছি। প্রনাউন আমি 9 নম্বরে পড়াই, অনেক যোগ্যতা না থাকলে আমি প্রনাউন পড়াই না। তারপরেও আমাদের ওরাকলের ডিজাইনে যেহেতু এখন আছে, এই জন্য এটা পড়াইলাম। ঠিক আছে, ওকে। এবার দেখুন, প্রশ্নে হু এর ব্যবহার আসলে ব্যক্তি প্লাস হু প্লাস বার এভাবে বসবে। যে প্রশ্ন যদি আমার হু এর ব্যবহার আসে, তাহলে আমরা ব্যক্তি বসাবো, হু বসাবো, বার বসাবো। কেন? কারণ হুটা মূলত ব্যক্তির পরিবর্তে বসে। আমরা আজকে শোনেন, আমি তো বলছি 12টা স্লাইড, একটা পড়াইছি, এখন একটা পড়াইতেছি 2টা। কয়টা পড়াইতে পারবো জানি না, আমি তো বলেছি 9টা বাজার 10 মিনিট আগে ছেড়ে দিব, কারণ আমি 9টা থেকে এইচএসসি এর ক্লাস নিব। আমার এবার যারা পরীক্ষার্থী তাদের 10টা থেকে এনটিআরসি এর রিটেন ক্লাস নিব, এই জন্য আমি 10 মিনিট আগেই ছাড়বো। আর অসংখ্য ক্লাস আছে, ভিডিও ক্লাস, রেকর্ডেড ক্লাস, আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন, আমি 2টা 4টা করে দিব, শেষ হলে বলবেন আবার পড়বেন। ইংরেজির আপনার এক জীবনের যা দরকার সব শিখতে পারবেন। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমরা জানি হু ব্যক্তির পরিবর্তে বসে, তাহলে এটা আনসার করার কৌশল কি? শুরুতে থাকলো রহিম, অনেক পরে থাকলো হু, তাই না, সাথে সাথে বসতে হবে। যেমন জুয়েল স্যার যেখানে থাকে, ওনার সাথে সাথে ভাবি থাকে। কেন থাকে? ওনাকে বিশ্বাস করে না, উনি নষ্ট ভণ্ড। এবং ওনার একটা ভণ্ডামির কথা বলি, ওনার শ্বশুরের ফ্ল্যাট আছে ঢাকা শহরে, উনি আয়সা কি করে শ্বশুর বাড়িতে খেয়ে আসে, আমাদের বকশীবাজার থাকে। আমি বললাম তুমি এখানে কেন? আমি সকালবেলা ক্লাস নিতে গেছি, বলে যে আমি এখানে থাকবো না। মানে আমি বলছি তোমার না শ্বশুর বাড়ি আছে? কয় না, থাকতে ভাল লাগে না। ভাবিকে নিয়ে আসলেও ওইখানে যায়, দেখা করে চলে আসে। এই জন্য ভাবি একটু পর পর আমার কাছ থেকে খবর নাই সে আসলে কোথায় থাকে। আমার উপর অবশ্য ভরসা করে, বিশ্বাস করে। সো ব্যক্তি প্লাস হো, তাহলে জুয়েল স্যার প্লাস মানে ভাবি থাকবে। ঠিক নাফিস সাদিক ভুইয়া আরো বেশি চালাক, আরো বেশি ভণ্ড, ঢাকার বাইরে বেশি ক্লাস নিবে, টাঙ্গাইল যাবে, ভালো খাবার দাবার পায়, এই জন্য ভাবিও সাথে সাথে লেগে থাকে। তাহলে ব্যক্তি প্লাস হু, তার মানে কি জুয়েল স্যার নাফিস স্যার প্লাস ভাবি, দূরে না, পাশাপাশি। যেখানে ব্যক্তি তার পাশে হু বসাবেন, যদি প্রশ্নে হু এর ব্যবহার আসে। এক্সাম্পল দেয় তাহলে বুঝতে পারবেন। মেন্টাল নাফিস স্যারের ক্লাস পেয়েছেন? কেমন পড়ায় তিনি? বস বাংলাদেশে। ভালো পড়ায় স্যার। মেয়েরা ওনার প্রশংসা করবেন, আমরা জানি। নাম হচ্ছে সুমাইয়া। এস দিয়ে যত নাম সবগুলো খারাপ, আমি ছাড়া। যেমন নাফিস স্যারের বউর নাম সাদিয়া, এস দিয়ে। আল্লাহ বিচার করবে মেয়েদের। মেয়েরা বেশি নাফিস স্যার আর জুয়েল স্যারের ভক্ত। সুমাইয়া বলেন। স্যার আমাকে সবাই অনেক ভালো জানে, আমি অনেক ভালো স্যার, আমি এরকম না। আপনাকে সবাই ভালো জানে? আমি তো জানি আপনাকে ভালো জানবে, কণ্ঠস্বর মাশাআল্লাহ সুন্দর। একটু কণ্ঠস্বর দিয়ে তো ছেলেকে ফাঁসাই ফেলবেন, তো ছেলেরা তো সুবিধা নেওয়ার জন্য ভালোই বলবে। যাই হোক, আপনার জামাই ভালো বললেই হয়। এবার দেখেন আমরা কি করব, দ্য ম্যান হু, দ্য বয় হু, এভাবে আমরা চিন্তা করব। দ্য ম্যান হু, দ্য বয় হু, আমি হুটাকে ম্যানটাকে এখানে বসে হুটাকে পরে বসাইলে হবে না। ব্যক্তি প্লাস হু, ব্যক্তি প্লাস হু।
প্র্যাকটিক্যালি এক্সাম্পল সলভ করাবো, এখন কোশ্চেন সলভ করাবো, এই নিয়ম থেকে দেন ক্লিয়ার হবে। দেখেন কোনোদিনও আপনাদের কি বলবো আমি, কনসেপ্ট ক্লিয়ার হবে না প্রশ্ন সলভ না করলে। এই দুইটা প্রশ্ন সলভ করেন, সলভ করতে পারলে জিনিয়াস, গ্রেট। একটা জুয়েল স্যার দিছে আপনাদের ভন্ড, জুয়েল স্যারকে দিছি, বাড়ি নোয়াখালী। নোয়াখালী বাড়ি আছে কারো? নোয়াখালীর কেউ আছেন? নোয়াখালী মাইজদি, তাহমিনা আছেন? আচ্ছা, জুয়েল স্যারের বাড়ি নোয়াখালী। আমি ক্লাস নেওয়া শুরু করেছি বিসিএস ওরাকলে নোয়াখালী থেকে, সেই বাচ্চা কালে। বাংলাদেশের সবচেয়ে বেশি যে জায়গায় ক্লাস নিয়েছি এটার নাম হচ্ছে নোয়াখালী। তারপরে নিয়েছি ফেনী, তারপরে নিয়েছি কুমিল্লা, তারপরে হবে চট্টগ্রাম, তারপরে হবে ঢাকার বাইরে ময়মনসিংহ। জান্নাত আনসার করেছেন, জেরিন আনসার করেছেন, অনেকেরটা হচ্ছে, অনেকেরটা ভুল হচ্ছে। ওকে, গুড, গ্রেট। দুইটার আনসারই হচ্ছে আর। কেন? স্টুডেন্টস আছে, প্লুরাল আর হবে, টিচার্স আছে, প্লুরাল আর হবে। বলেন সমস্যা কি, বলেন কার কার সমস্যা হয়েছে বলেন। স্যার ফার্স্টেরটা ফার্স্টেরটা হচ্ছে যে হু ইজ দা স্টুডেন্টস, তো এখানে স্টুডেন্টস আছে এর জন্য আমি আর এখানে দিছি, হুম মানে ভার্ব হিসাবে আর কি। বাট স্যার হুম নিচের যেটা মানে জুয়েল স্যারেরটা, জুয়েল স্যার ইজ অন অফ দ্য টিচার্স, এখানে তো স্যার জুয়েল কয়েকটা টিচার্স দের মধ্যে মানে কয়েকটা শিক্ষকের মধ্যে জুয়েল স্যারও একজন শিক্ষক যে অনেক গ্রেট। তো হুম এখানে স্যার জুয়েল স্যারকে সিঙ্গেল ভাবে ইন্ডিকেট করছে না, না মানে করে এখানে না। প্রথমে হচ্ছে রিয়ান, জুয়েল স্যার থাকা মানে একটা ঝামেলা হবে, এটা আপনি বুঝবেন। 2 নাম্বার, রিলেটিভ প্রনাউনের পরের বার তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে। 3 নাম্বার পয়েন্ট, জি স্যার, জি স্যার। এখানে অনেক টিচার গ্রেড, তার মধ্যে একজন জুয়েল স্যার। আমি যদি এখানে ইজ দেই তাহলে অর্থ তারা পৃথিবীতে একজনই গ্রেড, আর এটি হচ্ছে জুয়েল স্যার। তার মানে বুঝছি। রিলেটিভ প্রনাউন যদি থাকে ওয়ান অফ দা নিয়মের সাথে, তখন এটা হবে। এটা বিস্তারিত ব্যাখ্যা পড়তে চাইলে আমার বইয়ের একটা চ্যাপ্টার পড়বেন, এটা নিয়ে বিশাল আলোচনা করেছি, এবং ইউটিউবে আমার প্রথম ভিডিও হচ্ছে এটার উপর। জি যারা স্যার, বুঝতে পারছি। আমার নামের বানান সার্চ করবেন, সর্বপ্রথম ভিডিও ইউটিউবের এটার উপর দিয়েছি, বিশাল আলোচনা। আমার নামের বানান লিখে যাবেন ইউটিউবে, গিয়ে দেখবেন সাবজেক্ট বার এগ্রিমেন্টের টুডি নামে একটা শর্টকাট নিয়ম আছে। আমার বইগুলোতে প্রচুর শর্টকাট আছে। প্রথম ভিডিও বিশাল আলোচনা, আমার উডবান গ্রামার রুলস যাদের কাছে আছে, প্রথম রুলস এটা। ওকে, আমরা কি কোশ্চেন সলভে যাব? আয়ানো হচ্ছে, রিলেটিভ প্রনাউনের কোশ্চেন সলভে কি যাব? কি বলেন বাচ্চারা? এই শুনতে পাচ্ছেন সবাই? শোনা যাচ্ছে স্যার? 30 সেকেন্ডে এই প্রশ্নের আনসারটা করেন, 3 নাম্বারটা। আনসার করার সহজ পদ্ধতিটা কি দেখেন, ব্যক্তি আছে, ব্যক্তির সাথে হু, ঘটনা শেষ। এই যে পড়াচ্ছি,
বুঝতে পেরেছেন? এখন আমি টেস্ট দেই, দেখেন। স্যার এখানে যে অপশন এ কেন সঠিক হলো না? আমরা না বলেছি ব্যক্তির সাথে সাথে হু থাকা লাগবে? ব্যক্তি, দা ম্যান ওয়াজ টল, হু, তাহলে টল এর পরে তো হু বসবে না, ব্যক্তির পরে বসবে। মেহেদি, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। গুড, এক্সিলেন্ট। বুঝতে পারলেই আমি খুশি। আপনাদেরকে যেটা করতে হবে, আমি আবারও বলেছি, আমার সাথে ক্লাস শুরু হয়েছে, সময় লাগবে, বই পড়া শুরু করতে হবে। আমি প্রচুর এক্সট্রা ক্লাস দিব। আমার সাথে ফেসবুকে যুক্ত থাকবেন, ইউটিউবে যুক্ত থাকবেন। কারণ এই যে এখন ক্লাস নিচ্ছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, জাস্ট দ্য বিগিনিং মাত্র ক্লাসের। যেহেতু আপনারা নতুন ব্যাচ, আমি তো একটু স্লোলি যাইতে হবে। হ্যাঁ, অনেক কিছুই আমি পড়াইতে পারবো না, আমি জাস্ট শুরুটা করছি। এবার আমরা এটার উপর একটা টেস্ট দেন, যারা চা কফি খাবেন সাথে চা কফিও রাখেন। এটা নেন, প্রথম 6টা দেখা যাচ্ছে, 6টা শেষ করলে তারপরে বাকিগুলো দিবেন। আনসার দিচ্ছি, দেখেন। হ্যাঁ, কিভাবে সলভ করব পরীক্ষায় হলে, এটা একটু খেয়াল করেন। দেখেন, আমরা দ্য পিপল হু খুঁজবো, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আমরা দ্য বয় হু খুঁজবো, এটা হচ্ছে আনসার। আমরা দ্য ম্যান হু খুঁজবো, এটা হচ্ছে আনসার। আমরা এখানে টিচার্স আছে, তো প্লুরাল, এটা হবে আর। আমরা দেখেছি স্টুডেন্টস আছে, তাহলে সেটা হবে আর। আমরা দেখেছি এমপ্লয়িজ আছে, তাহলে হবে হ্যাভ ওয়ার্কড। আমরা হু হোয়াট আর ড্যাশ, তাহলে এটা হবে হচ্ছে রিলেটিভ প্রনাউন। হুম ডু ইউ ওয়ার্ড, তাহলে এটা হবে ইন্টারগেটিভ প্রনাউন। এইটুকু কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমাকে বলেন কে কত পেয়েছেন আর কোনটা প্রবলেম বলেন। যাদের কাটা গিয়েছে বলেন ফুল মার্কস পেয়েছেন কিনা জানান। ডক্টর আবু জান্নাতুল শিফা। হুম, গুড। কোনটা প্রবলেম থাকলে বলেন। একটা হয়নি আসাদ, সংসার টিকবে না। স্যার ওই যে 3 নাম্বারটা যদি স্যার আরেকবার বলতেন। 3 নাম্বারটা এমপ্লয়িজ হচ্ছে সাবজেক্ট, এই জন্য হ্যাভ হবে, প্লুরাল না। জি স্যার, বুঝতে পারছি। ওকে।
সংসার বিয়ে না করলে তো তোমার অবৈধ সংসার, বউ স্যার থাকলে 3 একটা না থাকলে নাম্বারে তো- হ্যাভ হ্যাড ওয়ার্কড ওইটা কেন হলো না? এরূপ তো হয় না যে দুইটা পাস্ট পার্টিসিপল একসাথে, এটা তো গ্রামাটিক্যালি হয় না। বুঝছেন মাহবুবা? জি স্যার বুঝতে পারছি। যদি ধরেন দুইটা হইতো তখন একটা কথা ছিল, তিনটা হয়ে গেল। ওকে, আমরা ক্লাস শুরু করছি। আজকের ক্লাস এখন শুরু প্রনাউন, প্রনাউনের একেবারে বেসিক রুল থেকে শুরু। আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা খারাপ, প্রনাউনের দুটি ক্লাস হবে। আমরা প্রনাউন প্লাস সলভ ক্লাস নিব একটা, আজকে মাত্র একটি ক্লাস আমরা নিচ্ছি। আমরা যতক্ষণ পারি আমরা এখন শুরু করব প্রনাউনের একেবারে শুরু, সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ প্রনাউন। তা আমি বলেছি ওরাকলকে আমি বলে দিব ক্লাসের পরে যে প্রনাউনের উপর আরেকটি ক্লাস হবে, কারণ এটা হচ্ছে খুবই রিচ ক্লাস, একদিনে সব নিতে পারবেন না। না, ক্লাস শুরু মাত্র, এ বলে ক্লাস শেষ। 8:50 ক্লাস শেষ হবে, খাবার দাবার খাইতে চাইলে খান। ওকে, আসেন। সাবজেক্টিভ প্রনাউন বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, এরা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনারা তো আসলে ক্যাডার হতে চান, গ্রেড হতে চান, তাহলে রিটেন খারাপ করেন না অনেকে। কেন খারাপ করে জানেন? সে প্রনাউনের ব্যবহার পারে না। কারণ সেখানে তো সাবজেক্টিভ অবজেক্টিভ মিলিয়ে লিখতে হয়, আমরা তো যে কোনো ধরনের ভুল করলে আমি ঘটনা ঘটাই ফেলি। যেমন আমি আপনাকে একটা প্রশ্ন দিই, দেখে আনসার করেন কারা জিনিয়াস। ধরেন পরিমণি, পরিমণি is such a beautiful dash is fit for Joel sir. আনসার করেন কি বসবো, তাহলে কেন প্রনাউন দরকার সেটা এখন আমি ব্যাখ্যা করব। হু হবে স্যার। মাহবুবা আনসার করেন, দেখি কি হয়। আশিক, মিসকাতুল, ডক্টর আবু আতেফ, শিফা, সবার আনসার চমৎকার, ভুল হয়েছে। আমি বলেছি জুয়েল স্যার থাকলে আনসার উল্টা পাল্টা হবে, বুঝেন না। সাচের সাথে অ্যাজ বসে, সাচ অ্যাজ, কোরিলেটিভ কনজাংশন। সো মাই পয়েন্ট ইজ, এই যে আমি পড়ানো শুরু করছি একটু একটু, এগুলো অনেক পরে গিয়ে কাজে লাগবে। দ্য বিগিনিং অফ ইউর লার্নিং ইংলিশ, জাস্ট শুরু মাত্র, একদম টু দা পয়েন্ট একটু একটু করে কথা বলছে। এখন সাবজেক্টিভ অবজেক্টিভ প্রনাউন কেন পড়াবো? লিখতে গেলে বলতে গেলে দরকার হয় এগুলো। তারপর ডিপ লেভেল আমরা দুটি ক্লাস নেব, আজকে একটি ক্লাস নিচ্ছি আমরা, প্রনাউনের সেকেন্ড ক্লাস প্লাস সলভ ক্লাস আমরা পড়ে নিব। এরা স্যার হচ্ছে ইট, সাবজেক্ট। স্যার ইট, মাহবুবা বলেন। ইট স্যার তো ইট, সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, যখন যেখানে বসে। বুঝতে পেরেছেন? সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, যখন সে যেখানে বসবে। ওকে, এই যে সাবজেক্টিভ প্রনাউনের ব্যবহার, ব্যবহার কি? বাক্যের শুরুতে ভার্বের সাবজেক্ট হিসাবে বসবে, বি ভার্বের পরে বসবে, কম্পেয়ার করার সময় অ্যাজ বা দেনের পরে বসবে। এই তিনটা সংক্ষেপে ভ্যাট দিয়েও পড়তে পারেন, যে বি ভার্ব অ্যাজ বা দেনের পর, ভ্যাটের পর, বি ভার্ব অ্যাজ বা দেনের পর বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রনাউন বসাবো, এটা নিয়ে কারো কোনো অসুবিধা নাই। তো পড়ার কৌশল কি? মুখস্থ করতে হবে। আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, 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 এরা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। এভাবে মুখস্থ করবেন। সাবজেক্টিভ প্রনাউনের ব্যবহার মুখস্থ করবেন। বাক্যের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রনাউন বসে, বি ভার্ব অ্যাজ বা দেনের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে, বি ভার্ব অ্যাজ বা দেনের পর সাবজেক্টিভ প্রনাউন। এই দুটা কথা কতজন মুখস্থ বলতে পারবেন তাদের কাছ থেকে শুনবো। আপনি যদি ইংরেজি শিখতে চান, ইংরেজির অনেকগুলো ক্লাস আছে, কিছু বোঝার কিছু কঠিন। আজকের ক্লাস হচ্ছে কঠিন, আমি শুরুতেই বলেছি, এটা হচ্ছে ভালো স্টুডেন্টের জন্য। কেউ যদি মনে করেন এগুলো তো আমি বুঝতে পারতেছি, আমার কোনো অসুবিধা হয় না, আপনি ভালো স্টুডেন্ট, আমি সার্টিফাইড, আমি সার্টিফিকেট দিছি মানে কি? আমরা
বাট স্যার এটা কে মুখস্থ বলতে পারবেন? আসেন, সাবজেক্টিভ প্রনাউনের ব্যবহার কে বলতে পারবেন বলেন। স্যার এজ মানে দেন এজ এরপরে সাবজেক্টিভ প্রনাউন হবে স্যার, এটা কি? ব্যাখ্যা করবো তো। আচ্ছা, বলতে পারলেন না, ব্যাখ্যা করি। যেমন সঞ্জিদা, যেহেতু কথা বলতেছেন, সঞ্জিদা ইজ অ্যাজ গুড অ্যাজ, দিলাম মনে করেন আই। তো সঞ্জিদা, আপনি তো বলতে পারেন সঞ্জিদা ইজ অ্যাজ গুড এজ মিও বলতে পারেন। এই যে অ্যাজ আছে কম্পেয়ার করার পরে, তাহলে এখানে কি দিব? মি দিব না আই দিব? আই। আমি যদি বলি হি ইজ, হি ইজ বেটার, হি ইজ বেটার দেন, দেন আই অথবা মি, তাহলে আমরা দিলাম কি? আই দিলাম। কেন? কম্পেয়ার করার সময় অ্যাজ অথবা দেন এর পরে সাবজেক্টিভ প্রনাউন দিব। সঞ্জিদা কিছুটা বুঝেছেন? স্যার বুঝেছি। আচ্ছা, কেউ কি আছেন সাবজেক্টিভ প্রনাউনের ওই নিয়মটা মুখস্থ তোতাপাখির মতো বলতে পারবেন? বাক্যের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রনাউন, বি বার ব্যাস বা দেনের পরে সাবজেক্টিভ প্রনাউন। আমি কি এই ক্লাসরুমে কোনো ভালো স্টুডেন্ট পাই নাই? কে পারবেন সাবজেক্টিভ প্রনাউন গুলো বলতে? সাবজেক্টিভ প্রনাউন গুলো হচ্ছে আই, ইউ, ইউ, হি, সি, দে, ইট। এদের ব্যবহার হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে, অ্যাজ বা দেনের, বি বার ব্যাস বা দেনের পরে বসবে। এটুকু কে বলতে পারবেন? এখন যদি আমার বইটা থাকতো, বইটা থেকে দাগায় দাগায় পড়তেন, কত সহজ হইতো না? আই ইউ ইউ সি হ্যাঁ দে, পারতেন। হ্যাঁ বলেন। আর হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে বি ভার্বের পরে অ্যাজ আর দেন এর পরে বসবে। আচ্ছা, গুড। এবার এটা আনসার করেন তো, আপনারা দেখেন কিভাবে আনসার করেন দেখি। এটা আমাকে একজন ব্যাখ্যা করেন, আনসারটা আমি বলে দিচ্ছি। আনসার হচ্ছে সি। একজন ব্যাখ্যা করেন আপনি কিভাবে সিটা আনসার করবেন, পরীক্ষার হলে মাইন্ডটাকে কিভাবে ফ্রেশ রাখবেন। একজন এসে ব্যাখ্যা করেন, যারা ভালো ব্যাখ্যা করতে পারেন। যেমন একটা ছেলে পাইলাম ভালো ব্যাখ্যা করতে পারে, সে অবশ্য টিউশন করে নাকি বললো। কে স্যার ব্যাখ্যা করতে এখানে পারবেন? আসেন, জয় যেহেতু বলেন। সাবজেক্টিভ ফর্মে আছে, জয় যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে, তো অ্যান্ড আই, তো আইও সাবজেক্টিভ ফর্মে আমাদের বসাতে হবে, যেহেতু এন্ড এর আগে যা বসিয়েছি এন্ড এর পরে আমাদের না সেটাই স্যার, নিতে নিচ্ছি না, হয়। নিচ্ছি না। বিয়ে করেন নাই তো? তো এইভাবে স্যার আমরা বিয়ে করেন নাই, চরিত্র হয়তো ভালো না, এই জন্য আপনার আনসার ভুল হচ্ছে। আর কে বলবেন? বি ভার্বের পূর্বে হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন বসবে। এখানে সাইমা বিবার নাই, এখানে সাইমা এস দিয়ে নাম, এস দিয়ে নাম মানে উল্টা পাল্টা। সাইমা রিজওয়ান আনসার হয় নাই। তারপর বাচ্চারা ভালো করে খেয়াল করেন ঘটনাটা কি ঘটাবেন। প্রথমে এখানে হ্যাড, এটা হচ্ছে ভার্ব, তাই না? তো ভার্বের পূর্বে আমার কি বসবে? সাবজেক্ট বসবে। তাহলে আমি পুরোটা সাবজেক্টিভ প্রনাউন বসাবো। সাবজেক্ট বসে কোথায়? বাক্যের শেষে না শুরুতে? শুরুতে। ভার্বের পূর্বে এখানে বি ভার্ব নেই, হ্যাড। এটা হচ্ছে একটা হ্যাভ ভার্ব, এটা তো বি ভার্ব না। তো বাক্যের শুরুতে সাবজেক্ট বসবে, যেহেতু ভার্ব আছে ভার্বের পূর্বে। আর বলেছেন ক্যাপ্টেন সাবজেক্ট, ক্যাপ্টেন তো অবজেক্টও হতে পারে, অসুবিধা নাই তো। জয় অবজেক্টও হতে পারে, অসুবিধা নাই তো। আমি যদি বলি হি টোল্ড মি, তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? সো একটু খেয়াল রাখতে হয়, এগুলো বুঝতে হয়। তাহলে আমাদের আনসার হচ্ছে সি। কেন? হ্যাড হচ্ছে আমার ভার্ব। যেমন অল অফ আস, আবির, ওয়াফি, নিবির এন্ড ড্যাশ, এখানে ওয়ার ভার্ব আছে, তো ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রনাউন হবে আই। ইট ওয়াজ বি ভার্ব, এটা আনসার করেন। তা আমরা জানি সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রনাউন। স্পোকেনে আমরা বলতে পারি হু ইজ দেয়ার, ইটস মি, কিন্তু রিটেনে ইট ইজ আই বলতে হবে। স্পোকেনে আমরা বলতে পারি, কিন্তু রিটেনে ইট ইজ আই বলতে হবে। ঠিক আছে, ওকে।
আমরা এখন অবজেক্টিভ প্রোনাউনে যাব। তো শেখার পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে এটা, শেখার জন্য এভাবে পড়বেন। অবজেক্টিভ প্রোনাউন মি, আজ, ইউ, হিম, হার, দেম, ইট, হোম। 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 আসুন, সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্ট কোথায় বসে? ভার্বের পরে। প্রিপোজিশন যেমন লাইক, বিটুইন, অ্যামং, এটসেট, এরপরে অবজেক্টিভ প্রোনাউন। সংক্ষেপে এইটুকু মনে রাখেন, শুধু ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন, টু প্লাস ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন, ভার প্লাস আইএনজি এর পরে অবজেক্টিভ প্রোনাউন, তার মানে যে কোনো ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন। আর আরেকটা বলেছি কি, ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন, প্রেপোজিশন বা লেটের পরে। শেখার পদ্ধতিটা বলি, আমার এই কথা মনোযোগ দিয়ে শোনেন। ছোটবেলায় আমরা কি বলতাম? রাইস ইজ ইটেন বাই আই বলতাম নাকি রাইস ইজ ইটেন বাই মি বলতাম? বলেন তো। আচ্ছা, শি লাইকস আই নাকি শি লাইকস মি? মি। মি। তাহলে কি দাঁড়ালো? বাই হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন, মি অবজেক্টিভ প্রোনাউন। লাইক হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, এবার বলেন তো, আমাকে যেতে দাও ইংরেজিটা কি? লেট মি গো। লেট মি গো। তাহলে লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন, তাহলে সিদ্ধান্তে পৌঁছাই গেলাম আমরা। কি কি সিদ্ধান্তে? অবজেক্ট হিসাবে ভার্বের অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রোনাউন, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রোনাউন, লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন। খুব কি বেশি কঠিন হয়ে যাবে? হ্যাঁ, কঠিন হয়ে যাবে। প্রশ্ন সলভ করতে গেলে বুঝবেন। ব্যাখ্যা কিন্তু সহজে করলাম, কঠিন হয়ে যাবে। যেমন এটা সহজে আনসার করেন দেখি। প্র্যাকটিস করে করে পড়বো, এটা থেকে যখন টেস্ট দিব তখন বুঝবেন। তাহলে আমরা কিভাবে সলভ করি খেয়াল করে দেখেন। প্রথমে টোল্ড হচ্ছে ভার্ব, সেটা তো চিনতে হবে, তাহলে এরপর অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্টিভ প্রোনাউন তো দুইটাই হবে, হিম এন্ড মি। তাহলে আমরা কি কি সিদ্ধান্তে পৌঁছাইলাম? ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন, লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন। এটাকে শর্টকাট করা যায়, শর্টকাটে যাব না। প্র্যাকটিস করে নিয়মগুলো আত্মস্থ করবো। আমার কাছে প্রচুর শর্টকাট আছে, এগুলো পরে। বিটুইন একটা প্রেপোজিশন, তাহলে এটা আপনারা আনসার করেন কি হবে? বিটুইন একটা প্রেপোজিশন। ইউ এন্ড মি। ওকে, এখন টেস্ট চলবে। এতক্ষণ পড়াইলাম না, দেখেছেন সহজ, কিন্তু সহজ না, নট সহজ। প্রশ্ন দিব, এখন বুঝবেন কেমন। চলেন আপনাদেরকে টেস্ট দিচ্ছি এখন প্রনাউনের। এই যে 11টা প্রশ্ন আছে তো এখানে, না আমরা পড়াচ্ছি ইয়াটা, অবজেক্টের পড়াইছি। এই যে এই টেস্ট আছে তো এখানে, রাইটিং ভালো হয়ে যাবে এটা আনসার করতে পারলে। 11টা প্রশ্ন আছে, দেখেন কয়টা হয়।
ভেরি ইজি না? সাবজেক্টিভ অবজেক্টিভ প্রনাউনের ব্যবহার ভাবতে পারেন, এগুলোর পড়ার কি আছে? আমি শুরুতেই বলেছি প্রনাউনের ক্লাস মানে রাইটিং এ হেল্প করবে, ল্যাঙ্গুয়েজে হেল্প করবে, অনেক ব্যাপার আছে এই প্রনাউন নিয়ে। তা আমি জাস্ট সাদামাটা ভাবে একটা আলোচনা করছি। আপনারা ক্লাস শুরু করেন, আপনাদের প্রনাউনের উপর ক্লাস দিব, সলভ ক্লাস দিব, আর একটা এক্সট্রা ক্লাস দিয়ে 3 নাম্বার লেকচারে যাব। আমি অফিসে কথা বলবো যে একটা এক্সট্রা ক্লাস লাগবে, তারপরে 3 নাম্বারে ওই ক্লাসটা আপনারা জয়েন করবেন। এটা এই সপ্তাহের মধ্যে দিব। তাহলে আপনাদের কথাগুলো শুনবো, এই যে কয়েকটা ক্লাস করলেন এর মধ্যে রেকর্ডেড ক্লাস দেখবেন, যেহেতু অনলাইনে আছেন। আপনারা আনসার করেন 1 থেকে 5 পর্যন্ত, আনসার শেষ হলে ডান লিখবেন। আর একটু কথা বলেন, বেশি অসুবিধা হচ্ছে কারো বুঝতে, যে একেবারে লোড নিতেই পারছেন না, তাহলে আপনাকে আগে আমি ভিডিও ক্লাস পাঠাবো। তাসলিমা, সারাদিন তো একটা কথাও বলেন নাই। মেয়েরা বেশি কথা বলে, আপনি তো একটা কথা বলেন নাই, কি সমস্যা আপনার বলেন? তাসলিমা, শুনতে পাচ্ছেন? তানজিমা, জি স্যার। ভালো আছেন? জি। কোন দেশ থেকে জয়েন করেছেন? আজিমপুর। একেবারে কাছে। আজিমপুর হলে আপনি টিনটিন করে নীলক্ষেত ব্রাঞ্চে চলে আসবেন। তো বুঝতে কি বেশি অসুবিধা হয় নাকি চলে? না লোড নিতে পারতেছেন নাকি আর একটু পড়াশোনা করা লাগবে? বলেন কি অবস্থা? স্যার ঠিক আছে। তাহলে তো ভালো স্টুডেন্ট, গুড। আচ্ছা, আনসার করেন, দেখবো আপনি কত পান। অবশ্য মেয়েদের কথা বিশ্বাস করলে পথে বসতে হয়। ঠিক আছে মানে এদের ঠিক আছে কিনা গবেষণা করতে হবে। এটা আনসার দেওয়ার পরে একটা জিনিস দেখাবো, মেয়েদের কথা যেটা বলে এটা ঠিক আছে মানে কি আসলে কি ঠিক আছে কিনা, তানজিমাকে উদ্দেশ্য করে একটা ভিডিও দেখাবো, মনে করে দিয়েন আমাকে। হুম। শেষ হলে বলবেন। ও, তাসলিমা এইমাত্র জয়েন করেছেন, ঠিক আছে, ওয়েলকাম। শেষ হয়েছে? আনসার দিচ্ছি, দেখেন। ডিস্ট্রিবিউট দিস বুকস বিটুইন ইউ এন্ড মি। তাহলে একটু খেয়াল করে দেখেন, প্রেপোজিশনের পরে আমার অবজেক্টিভ প্রনাউন বসে। ডিডন্ট ইউ নো দ্যাট ইট ওয়াজ উই, কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। ইট ওয়াজ হি, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার এক্সেপ্ট মি, আমরা জানি এক্সেপ্ট প্রিপোজিশনের মতো কাজ করতে পারে। বিটুইন ইউ এন্ড মি, let you and me go together, let you and me go together. The teacher told, verb, তাহলে কি হবে? him and me.
It is correct to say Habib and me. Sorry. Habib and I. My uncle decided to take me. ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন। তো Is it হাবিব my এন্ড or? জি জি সঞ্জিতা। স্যার হাবিব এন্ড মি হবে না স্যার না না হাবিব সাবজেক্ট তো, এই যে স্টে ভার্ব না, এই জন্য সাবজেক্ট হিসাবে। ইট ওয়াজ শি নট আই, কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন। এখন বলেন কেমন বোধ করছেন এই যে সাবজেক্টিভ অবজেক্টিভ প্রনাউন 11 থেকে কে কত পেয়েছেন বলেন? বলেছিলাম অনেক সহজ কিন্তু ডেঞ্জারাস। আজমিরি 10 পেয়েছেন, কংগ্রেচুলেশনস। 9 পেয়েছেন মেহেদি। স্যার আপনি বললেন না স্যার লেটের পর অবজেক্টিভ প্রনাউন বসে, তার স্যার 6 নাম্বারটা স্যার লেট মি দিয়েছিলাম স্যার, লেট মি এন্ড ইউ। না, ইউ এন্ড মি একাধিক প্রনাউন বসলে 231। এখন কি ওই যাকে উদ্দেশ্য করে ভিডিওটা দেখাইতে চাইছিলাম দেখাবো নাকি ক্লাস কন্টিনিউ করব বলেন তো শুনি। আচ্ছা স্যার, তো আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন মাহমুদ। ওই যে আগের কোশ্চেনটাতে স্যার, ওই যে আমাদের যে 11টা কোশ্চেন দিয়েছিলেন স্যার, ওইখান থেকেই ছিল। বলেন মানে কোনটা? কোশ্চেনটা বের করলে ভালো হতো স্যার, তাহলে আমি একটু ইজিলি বলতে পারতাম। আচ্ছা বুঝতে পারলাম। একটা জিনিস দেখাইতে চাইছিলাম, ছেলেটা দেখতে চায় না। দেখেন মেয়েদের কথা বিশ্বাস করালে। It is fine. It's perfectly fine. Are you confused by female behavior? Would you a translator to understand what she means? এই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, মেয়েদের উপর যে আমরা রিসার্চ করেছি তার উপরে একটা গবেষণা শুনেন। Are you golfing today? Yeah, It's the second time this week. but you said it was fine. It is fine. It's perfectly fine. Are you confused by female behavior? Wish you had a translator to understand what she means? Well, you're in luck. Introducing the Manslater, a revolutionary device that translates woman language into simple man words. Finally, the power to know what she means. Okay, cool. Let me just check with my wife. Hey, babe, a tea time open up later. You mind if I go? Fine. If that's what you want to do. No go! Stay home! On second thought, I think I'll just stay here with you and watch The Notebook. Aw, how sweet. Now that's more like it. The Manslater uses emotion deciphering technology to help you out of the toughest jams. Hey, is everything okay? You sound upset. Why would I be upset? Forgot anniversary, jerk! Oh, no way. Happy anniversary, babe. You remembered. Come on, of course I did. Thanks to the Manslater's patented FemLogic processing chip, now any man can decode statements like, Are you wearing that? "You change, now! Hey, do you want to get some coffee? Me want coffee! Do you think she's pretty? You think she prettier than me? Aw, you're such a good friend. Me never date you! I'm fine. Me not fine! I'll be ready in 5 minutes. Me ready 30 minutes! Do whatever you want. You know do what you want! Could you rub my shoulders a little bit? No hanky-panky, only massage! Be serious!
The manslater even works on men. Finally, women can learn the deeper meaning of his words. Whoa. Your beauty is stunning. Hey, mind if I catch a movie with the guys? You are a lovely, wonderful woman who meets all of my needs. And even though I will miss you, this night I wish to see Death Cop 9 with my bros. I'm fine. I'm fine. Really. Stop looking at me. The manslater can even be customized, with voices of real celebrities being impersonated, like Yoda. In much trouble you are. To the doghouse go you. Or Mr. T. I pity the fool who leaves the toilet seat up. So get your manslater today. Clarity is just a phone call away. বুঝতে পেরেছেন? এবার বলেন প্রশ্ন কোনটা সমস্যা? স্যার ওই যে এইখানে স্যার যেমন 4 নাম্বারটা মানে হাবিব এন্ড আই স্টেইড হোম, এখানে স্টেইড হইতেছে ভার্ব, তো এর আগে হচ্ছে আর কি আই বসছে, সাবজেক্ট মিনা বসবে, ভার্বের পূর্বে সাবজেক্ট বসবে। জি স্যার সাবজেক্ট বসবে, তো যে কারণে আর কি এখানে মানে আই বসছে। তো হুম, স্যার নিচে যখন আমরা 6 নম্বরটা যদি দেখি যে হুম। লেট ইউ এন্ড মি গো টুগেদার, অ্যান্সার আমরা এটা তো হচ্ছে। বলেছি ল্যাটের পরে অবজেক্টিভ প্রনাউন বসে। ও আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার লেটের কারণে, জি স্যার স্যার হুম। বুঝছি বুঝছি। স্যার আচ্ছা 9 নাম্বারটা একটু বলবেন? বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন বসে। বুঝতে পেরেছেন মেহেদি? জি স্যার। ঠিক আছে, আমরা দেখি তাহলে আরেকটা পয়েন্ট পড়ি। এখন প্রনাউন অ্যান্টিসিডেন্টটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের অনেক কাজ তো বাকি থাকবে। আমি বলেছিলাম যে আপনাদের কখন ছাড়বো সেটাও বলেছি। 10 মিনিট আগে ছাড়বো, আমাকে স্মরণ করিয়েন। প্রনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, ঠিক আছে? সো একটু বোঝার চেষ্টা করেন। পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো আমরা জানি, আমরা ইতিপূর্বে পড়িয়েছি মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। তারপরে দেখেন সাবজেক্ট যদি ওয়ান হয় পজিটিভ কি হবে আমাদের? ওয়ান্স। সাবজেক্ট যদি এভরিবডি, সামবডি হয় তাহলে হবে দেয়ার অথবা দেম। একটু খাতায় লিখে পড়েন তাহলে দেখেন। যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, বাট এভরিবডি শুড ডু দেয়ার ডিউটি। তো খেয়াল করে দেখুন, আমরা কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করার সময় এভরিবডির পরিবর্তে দিয়ে বসাতাম, তাই না? তো বডি যদি থাকে তাহলে আপনারা দিয়ে বসাবেন আর কি। বডি ওয়ান থাকলে দে বা দেয়ার বসাবেন। তাহলে দেখেন ওয়ান সাবজেক্ট হলে হবে ওয়ান্স, তাহলে এভরিবডি। সামবডি হলে কি হবে? দেয়ার অথবা দেম। যেমন এটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এনিবডি, নোবডি, এনিওয়ান, সামওয়ান, তার মানে ওয়ান আর বডি থাকলে আমরা কি বসাবো? এদের পরিবর্তে প্রনাউনটা প্লুরাল বসাবো, ঠিক আছে? দে বা দেম বসাবো। যেমন দেখেন ইফ এনিবডি নকস এট দ্য ডোর টেল দেম, তো অনেকে এটা তো অন্য কিছু বসাতে পারেন। ইউ উইল হ্যাভ টু টেল দেম আই এম বিজি ইফ এনিওয়ান কলস। নোবডি রিজাইন, ডিড দে? সামওয়ান হ্যাজ লস্ট দেয়ার টিকেট। তাহলে এই ঘটনাগুলো কি ঘটলো? যে ওয়ান, বডি, এনিওয়ান, সামওয়ান, তাহলে এগুলো যদি থাকে তাহলে আপনার এর পরিবর্তে কি বসবে? আমাদের দে, দেম বা দেয়ার বসবে। এটা একটু পড়েন, পরে ডান লিখেন। এটা থেকে আমি ব্যাংকের প্রশ্ন সলভ করাবো, ব্যাংকে বা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। প্রনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট মানেটা কি? রহিমের পরিবর্তে হি বসাই, রহিম এন্ড করিমের পরিবর্তে আমরা দে বসাই। এর মানেটা হলো যে আমরা সাবজেক্ট অনুসারে আমরা প্রনাউন বসাই, এটাকে প্রনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট বলে। এটা একটু পড়া হয়েছে কিনা দেখেন, পড়া হলে ডান লিখেন। স্যার কয়টা ওই বাজে? দুইটা ফিক্সড স্যার, হ্যাঁ, এভরিবডি। কোনটা বলতে চাচ্ছেন সানজিদা? স্যার এভরিবডি ওইটার ক্ষেত্রে স্যার মানে ওয়ানের মানে পসেসিভ ওয়ান্স হবে, আর এভরিবডি ওই দুটার জন্য স্যার মানে ফিক্সড স্যার দে অথবা দে বা দেয়া, দেয়ার ও দে, দ্যাম এগুলো বসবে আর কি। যেমন সাবজেক্ট হলে দে হবে, অবজেক্ট হলে দ্যাম হবে, পজিটিভ হলে দেয়ার হবে। বুঝতে পেরেছেন? এভরিবডি। যেমন এক্সাম্পল গুলো দেখেন এখানে। যেমন ইফ এনিবডি নকস এট দ্য ডোর, তাহলে এনিবডির পরিবর্তে দ্যাম বসেছে, কারণ যেহেতু অবজেক্টিভ প্রনাউন। ইউ উইল হ্যাভ টু টেল দ্যাম, দ্যাম বসেছে। নোবডি রিজাইন, ডিড দে, দে বসেছে।
Someone has lost their ticket, দেয়ার বসেছে। যেমন এটা আনসার করেন আপনারা 20-21 আসা। If anybody wants to talk to me, tell Dash to call back later. কি হবে বলেন? তাহলে বুঝতে পেরেছেন কি হবে আনসারটা? ওকে, এবার এটা দেখেন ব্যাংকে আসা, তার মানে আপনাকে বুঝতে হবে যে প্রশ্নগুলো কি হয়। আনসার হচ্ছে ডি। এই নিয়মটা কি বুঝতে পেরেছেন? সাবজেক্ট ওয়ান হলে ওয়ান্স, কিন্তু ওয়ান না হয়ে যদি নো ওয়ান, সামওয়ান, এনিবডি, নোবডি হয় তাহলে কি হবে? দে অথবা দে, দেম, দেয়ার প্লুরাল হবে। ঠিক আছে, আবার শিশু ইতর পানির পরিবর্তে আমরা ইটস বসাই, কালেক্টিভ নাউনের পরিবর্তে ইট বসাই। যেমন শিশুটি তার মায়ের জন্য কাঁদছে, দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার। The baby is crying for its mother. আর এই নিয়মটা সবাই জানেন, ওয়ান অফ দেয়ার পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, পজিটিভ সিঙ্গুলার। এটা ভিডিও ক্লাস আছে একটা, এটা চাইলে আপনারা ওয়ান দিয়ে পড়তে পারেন, যে ওয়ান অফ দা, নেইদার অফ দা, আইদার অফ দা, ইচ অফ দা। এদের পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, পজিটিভটা কি হয়? সিঙ্গুলার হয়। যেমন এই এক্সাম্পলটা একটু মুখস্থ করেন, এখানে দেখেন হিজ হয়েছে, তো ওয়ান অফ দেয়ার পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, পজিটিভ সিঙ্গুলার। নিয়মটা আমি পড়তে দিচ্ছি, একটু পড়েন। এটা আমাদের লাস্ট রোল আজকে। এটা দেখেন যে ওয়ান অফ দা, ওয়ান এন্ড হাফ, নেইদার অফ দা, আইদার অফ দা, ইচ অফ দা, এদের পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, পজিটিভ সিঙ্গুলার। পজিটিভ কোনগুলো? মাই, আওয়ার, ইউর, হিজ, আর, দেয়ার, ইটস, এগুলো পজিটিভ। তো এই নিয়মে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু পজিটিভটা সিঙ্গুলার হবে। কেন? ওয়ান অফ দা মানে কি? অনেকের মধ্যে একজন বুঝাইছি আমরা। ওয়ান অফ দা, অনেকের মধ্যে কয়জন? একজন। এই জন্য নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, এবং ফাইনালি পজিটিভটাও সিঙ্গুলার হয়। মনে রাখার জন্য ওয়ান, এটা ভিডিও ক্লাসেস আছে, আমাকে লিঙ্ক চাইলে আমি দিব। এই এক্সাম্পলটা মুখস্থ করেন, মুখস্থ হলে ডান লিখেন। ভাইয়া বলছে এটার ইয়া দিলেই নাকি ওরা বের করে ফেলতে পারবে, এই যে ইএমআই নাম্বার নাকি। চেষ্টা তো করতে মোবাইলে এগুলো দেখেও নাকি দুই একটা। আমি কালকে করলে এখন করতে সময়। মুখস্থ করেছেন এটা?
স্যার একটা কোশ্চেন ছিল স্যার। মেহেদি বলেন। স্যার ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল হবে এটা কিভাবে বুঝবো? ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন সে যায়, হি গোজ। বুঝছেন? তো অনেক ক্ষেত্রে তো স্যার এস বাই এস থাকে না, সেক্ষেত্রে তো অনেক ভার্ব প্লুরালও হয়। অ্যাজ বাই অ্যাজ না থাকলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাজ বাই অ্যাজ দেই, তখনই আপনি অ্যাজ বাই অ্যাজ দিবেন যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে। আচ্ছা স্যার। সেটা হচ্ছে ব্যাপারটা। ওকে, সো যারা আমার বই কিনেন নাই আপনারা বইগুলো কিনে নিয়ে, বই লিস্টটা আমি দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, একটু বইয়ের লিস্টটা দিচ্ছি, আপনারা কিনে নিয়ে একটু পড়বেন। ছবি তুলে নেন, বই 4টা কিনে ফেলবেন। ভোকাবুলারি বইটা দিয়ে দিয়েছি, ওরাকল ভোকাবুলারি উইথ নিমোনিক। ক্লাস যদি দরকার হয় সেটা আমাকে বলুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এখানে। ওকে, আজকে এই পর্যন্ত, পরে দেখি আমরা এরপর থেকে আলোচনা করবো।